আমরা একটু কমেন্ট গুলো পড়তেছি, অল কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমরা একটু বলবেন আমাদেরকে, মানে কথা একদম সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু সবাই একটু বলবেন আমাদেরকে। ক্লিয়ার শোনা যাচ্ছে কি একটু সবাই একটু কমেন্টে জানাবেন একটু কষ্ট করে। সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমাদের? জাওয়াদ বিন ফারুক, সাউন্ড ক্লিয়ার শোনা থ্যাংক যাচ্ছে। ইউ সো মাচ যারা রেসপন্স করছেন। তাহলে ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। শিবির। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইভেন্টে পোর্সিটিভ ভলান্টিয়ার্স ফোরাম কর্তৃক আয়োজিত ল্যাভেন্ডার আইডিয়াস মাইন্ড। এই ইভেন্টের আজকের এই পর্বে আপনাদের সাথে আছি আমি শিবির আহমেদ এবং আমি আবরার শাহরিয়াকি, টিম লিডার পিসিআই ভলান্টিয়ার্স। সো আমি পিসিআই ভলান্টিয়ার্স নিয়ে আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে পিসিআই ভলান্টিয়ার্স এর যাত্রা শুরু হয় 2014 সালের জুনে। সো প্রথমে আমাদের আসিফ স্যার আমাদের এই ফোরামটা এস্টাবলিশ করে এবং আমাদের টিম লিডার কাজ করে আমাদের তানভীর হাসান সাগর ভাইয়া এবং নায়েম ভাইয়া এবং জয় শাহ মন, এবং পর্যায়ক্রমে আমাদের হাসান আলী ভাইয়া হচ্ছেন আমাদের টিম লিডার হয়, আমাদের আরিফ এবং সবুজ ভাই আমাদের টিম লিডার আছে, এবং বর্তমানে আমি এবং শিবির আমাদের টিম লিডারের দায়িত্বটা পালন করছি। তো পিসিআই ভলান্টিয়ার্স এর অবদান বলতে গেলে আমরা অনেক কিছুতে আমরা প্রোগ্রাম কভারেজ করি আমরা সবকিছু। তো একটা ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম কভারেজ করতে একটা কোর টিম লাগে, ইন্টারনাল টিম যেটা বলা হয়। তো প্রতিটা ইউনিভার্সিটি একটা কোর টিম লাগে, সেটা সেটা হচ্ছে একটা ভলেন্টিয়ার টিম। তো একটা পারফেক্ট টিম অনেক কিছুতে আমরা এক্সপার্ট পাই, আমরা অনেক কিছু নেটওয়ার্কিং হয় আমাদের মধ্যে। তো বেসিক্যালি আমরা একটা কোর টিমের মধ্যে অনেক কিছু দেখতে পাই। তো সেই একটা টিম হচ্ছে আমাদের পিসিআই ভলেন্টিয়ার্স টিম। আমরা ভলেন্টিয়ারিজম আমরা অনেক কিছু করে থাকি, কেন মধ্যে আমরা অনলাইন অফলাইন অনেক কাজ কাজ করে থাকি। তো আমরা ইনসাইড এবং আউটসাইড অনেকগুলো ইভেন্টে আমরা করছি। তো শিবির। সো আমরা এখন পোর্সিটিভ ভলান্টিয়ার্স ফোরামকে নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যেহেতু এটা একটি পোর্সিটিভ ভলান্টিয়ার্স ফোরামের ইভেন্ট, এটির মূল যেটি শুরু হয় সেটা হচ্ছে 2015। এরপরে বিভিন্ন লিডারদের সমন্বয়ে আমরা আমাদের টিমটি আজকে বর্তমানে এই পর্যায়ে এসেছে। প্রত্যাশা করছি আজকের এই প্রোগ্রামটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথিবৃন্দ আমাদের সাথে সংযুক্ত হবেন। এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পোর্সিটিভ ভলান্টিয়ার্স ফোরামকে নিয়ে কিছু একটা ভিডিও দেখতে যাচ্ছি। সো আমি আমার টেকনিক্যাল টিমকে অনুরোধ করব যে ভিডিওটি কিছুক্ষণের মধ্যে প্লে করার জন্য। স্যার একটু একটু ক্যাশন করছি, সেটা হচ্ছে আমাদের একটা ভিডিও থাকা সেটা যারা আমাদেরকে সাপোর্ট করছে এবং আমাদের ডিপার্টমেন্ট আমাদের 9টা ডিপার্টমেন্ট যে বিভিন্ন কাজ তারা করছে, সো আমরা সেগুলো শেয়ার করব। এবং বর্তমানে যারা আমাদের লাইভটি দেখতেছেন, আপনারা কোন ডিপার্টমেন্টে আছেন বর্তমানে এবং আপনাদের বেস নেমটা একটু মেনশনে বলে দিন আমাদেরকে, আমরা দেখার জন্য সুবিধা সুন্দর হয়। তো আপনারা কোন ডিপার্টমেন্ট এবং কোন বেচ আছেন, তো আপনারা বলেন, সবগুলো আমরা একটু দেখতে পাই। তো যে আপনারা যদি আপনাদের ডিপার্টমেন্ট এবং ব্যাচগুলো যদি উল্লেখ করেন তাহলে আমাদের জন্য জানতে খুব সহজ হয় যে আমাদের ফোর্সিটি ইউনিভার্সিটির স্টুডেন্টদের যাদের জন্য আজকের এই প্রোগ্রামটি আয়োজিত হয়েছে কতজন আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে। এবং অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের এই লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের টাইমলাইন থেকে বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে, যাতে করে আরো অনেক স্টুডেন্ট যেন এই লাইভটি যেন সরাসরি দেখতে পারে। এবং এখানে যারা আসবেন অনেক কিছু আমরা আমাদের এখান থেকে শিখতে পারবো। আশা করছি অনেক ফ্রুটফুল একটি লাইভ সেশন হতে যাচ্ছে। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের অতিথি কে হতে যাচ্ছেন এবং কারা আসছেন আমাদের প্রোগ্রামে, আমরা সত্যি খুবই এক্সাইটেড যে আমাদের আজকের এই প্রোগ্রামটি অনেক দিন ধরে আমরা প্রিপারেশন নিয়েছি। এত সুন্দর একটি প্রোগ্রাম আমরা পোর্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছি। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সেই স্বপ্নের যে স্বপ্নটি আমরা দেখেছি, এত সুন্দর একটি প্রোগ্রাম আপনাদের সবার সাথে শেয়ার করব এবং সেই প্রোগ্রামকে আশা করছি যে আপনাদের সবাই সাথে শেয়ার করতে পারবো এবং অনেক কিছু আপনারা শিখতে পারবেন এই প্রোগ্রাম থেকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়েছেন। অনেকেই ডিপার্টমেন্ট অফ সিসি থেকে, ট্রিপলি থেকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, দেন ডিপার্টমেন্ট অফ বিবিএ, অনেকেই সংযুক্ত হচ্ছেন। বন্ধুদেরকে মেনশন করে দিন, আপনারা মেনশন করে দিতে পারেন আপনাদের ফ্রেন্ডসদেরকে যারা এই মুহূর্তে অন্য কোনো কাজে ব্যস্ত আছে, যাতে করে লাইভ প্রোগ্রামে এসে তারা লিডারশিপ সম্পর্কে কিছু জানতে পারে। আমাদের অফিসিয়ালি ডিক্লারেশন কিছুক্ষণের মধ্যে আসবে যে আমাদের আজকের প্রোগ্রামটি মূলত কোন কোন বিষয়গুলোর উপর আজকে আলোচনা হবে এবং কে হতে যাচ্ছেন আমাদের আজকের এই সেগমেন্টের প্রধান অতিথি।
আচ্ছা, যা বলছিলাম সেটা হচ্ছে পোর্ট সিটি ভলান্টিয়ার্স ফোরাম, যেহেতু এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন করতে এসেছে, আমি পোর্ট সিটি ভলান্টিয়ারের সাথে প্রায় 2 বছর ধরে আছি। এই ভলান্টিয়ার্স ফোরামের সাথে সাথে থেকে অনেক কিছু শিখতে পেরেছি, লিডারশিপ স্কিল থেকে শুরু করে পিপল ম্যানেজমেন্ট থেকে শুরু করে টাইম ম্যানেজমেন্ট, অনেকগুলো সফট স্কিলস আমাদের ডেভেলপ হয়েছে এবং এখান থেকে অনেক কিছু শিখেছি যা লাইফের পরবর্তী জীবনে আমাদের অনেক কাজে আসবে। এবং আহ, এই ভলান্টিয়ার্স ফোরামের শুরু থেকে শুরু করে যা কিছু আজকে পর্যন্ত শিখতে পেরেছি সেটা আমাদের লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ এটা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং মানবতার জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য স্বার্থহীন ভাবে কিছু করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করে। তো আমি আশা করি যে আপনারা সবাই যারা যারা ভলান্টিয়ারিং কে ভালোবাসেন, ভলান্টিয়ারিং করতে পছন্দ করেন, ভলান্টিয়ারিং এর প্রতি ইচ্ছা আছে, তারা সবাই আজকে আমাদের সাথে লাইভে থাকবেন। যেহেতু এটি একটি ভলান্টিয়ার্স ফোরাম কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রাম এবং একই সাথে আপনারা যারা লিডারশিপ স্কিল বা বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকেন, তারা সবাই আমাদের সাথে এই লাইভে সংযুক্ত থাকবেন এবং এখান থেকে নতুন কিছু শিখে আপনাদের ভবিষ্যৎ জীবনকে আরো সুন্দর আলোকিত করতে চেষ্টা করে যাবেন। অল ওকে? ইয়েস, অল ওকে হিয়ার। ওকে, সো আমরা আমাদের ডিপার্টমেন্ট, সকল ডিপার্টমেন্ট এবং যে ক্লাবগুলো আমাদের সাপোর্ট করছে, আমরা তাদের একটা ডেমো আপনাদেরকে তুলে ধরছি। সো আমি টেকনিক্যাল টিমকে বলতেছি আমাদের ডেমোটা সব স্ক্রিনে শেয়ার করার জন্য। শিপির, ইয়েস স্যারকে আমরা ইনভাইট করতেছি। স্যার, ওকে, আশা করছি আমি তাহলে কিছুক্ষণ কমেন্ট গুলো পড়ে নেই। আমাদের ভিডিওর বিপরীতে অনেকে কমেন্ট করেছেন, আমি তাদের কমেন্ট গুলো একটু পড়ে নেই। নওশী শিকদার বলেছেন, তিনি কিছু কমেন্ট করেছেন। দৃষ্টি আপু লিখেছেন ওয়াও অসাম, থ্যাংক ইউ সো মাচ আপু। রাইসা হাসান নিধি আপু লিখেছেন নাইস ভিডিও।
ওকে, আমি দুইটা পড়ি, সেটা হচ্ছে ইয়েস। আসমত লিখেছেন, ভাইয়া অসাধারণ হচ্ছে, ধন্যবাদ ভাইয়া আপনাকে। ভাইয়া নেট কানেকশন সমস্যা ছিল, ভাইয়া সমস্যা নেই ভাই, আমরা একটু দুঃখিত, আমাদের কানেকশনের জন্য একটু দুঃখিত, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখন কন্টিনিউসলি আমরা করতে পারবো। পপি লিখেছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ওকে, তো ধন্যবাদ। শাহরিয়া লিখেছে ভাইয়া অসাধারণ লাগতেছে, ধন্যবাদ। তিনি শাহরিয়া আফ্রিদি, উনি কক্সবাজার পেকুয়া থেকে বলছেন। তিনি ভলান্টিয়ারিজম নিয়ে একটা সুন্দর কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তিনি লিখেছেন, আই থিঙ্ক ভলান্টিয়ারিজম ইজ জেনারেলি কনসিডার্ড অ্যান altruist activity where an individual or group freely gives time to benefit another person, group, organization. Definitely, thank you so much. Yeah. Volunteering is also renowned for skill development and is often intended to promote goodness or to improve human qualifying. আমির আব্বাসী লিখেছেন সেরা ভিডিও ভাই। পুষ্পিতা আপু লিখেছেন সেরা, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জান্নাতুল মা লিখেছেন অসাধারণ লাগতেছে ভিডিওটা ভাইয়া, ধন্যবাদ। তো আমরা তারকে আমরা যুক্ত করতেছি, কিছুক্ষণের মধ্যে আমরা যুক্ত করতেছি, তার মধ্যে আমরা কমেন্টে একটু পড়ি। তো এখন আমরা অনেকজনের ডিপার্টমেন্ট এবং নেম এবং বেস্ট এখনো পাই নাই, তো আপনারা অবশ্যই আপনাদের ডিপার্টমেন্ট ওয়াইজ নেমটা মেনশন করবেন। শিপিত স্যার আসছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই প্রোগ্রামে। কি অবস্থা, ভালো আছো তোমরা সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার আপনি কেমন আছেন? স্যার আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। বাবা স্যার আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের স্পিকার আমাদের সাথে সংযুক্ত হবেন। ও আচ্ছা, কোনো হয় না, উনি হয় না কোনো। হ্যাঁ, একটু লাইভ আসছে স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের মধ্যে যুক্ত হলো আব্দুল কায়সার ভাইয়া, যিনি বর্তমানে লিড বাংলাদেশে বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কাজ করতেছে এবং লিড বাংলাদেশ হচ্ছে ফুল সার্ভিস মার্কেটিং এজেন্সি। সো থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আকিব। ভাইয়া আমাদের সাথে আমাদের পিসিআই ভলান্টিয়ার্স এর কোঅর্ডিনেটর স্যার উসমান গনি স্যার আছে এবং আমার শিবির টিম লিডার হিসেবে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। সো ভাইয়া আমরা আমাদের অ্যাক্টিভিটি গুলো নিয়ে আমরা একটা ভিডিও ডেমো দিচ্ছি ভাইয়া, যদি অবশ্যই আপনি জানেন দেখেন। তো স্যার আমরা আমাদের অ্যাক্টিভিটি নিয়ে আমরা একটা ভিডিও ডেমো দেখাচ্ছি আপনার উদ্দেশ্যে। আমরা যদি সবাই একটু মিট করি ভালো হয় কি, আমরা একটা ভিডিও ডেমো দেখাচ্ছি আমরা।
ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। রিপিট, আমরা ওপেনিং সেরিমনিটা শুরু করছি। অফ দ্য মিডিয়ান স্যার। ক্লাস। প্রিয় সুধী, আমাদের আজকের আলোচনার বিষয় লিভিং ইন দ্য আনসার্টেন ওয়ার্ল্ড উইথ লিডারশিপ অ্যান্ড স্কিলস। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফোর্ট সিটি ভলান্টিয়ার্স ফোরামের সম্মানিত কোঅর্ডিনেটর, আমাদের সকলের প্রিয় স্যার জনাব এস এম উসমান গনি স্যার, এবং একই সাথে আমাদের সাথে সংযুক্ত আছেন রিড বাংলাদেশ থেকে মোহাম্মদ আব্দুল্লাহ আল কায়সার ভাইয়া। আমি আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রাম। আমি স্যারকে থ্যাংক ইউ। অনুরোধ করছি, স্যার আমাদের আজকে প্রোগ্রামটা ওপেনিং করার জন্য স্যার। শুভেচ্ছা প্রত্যক্ষ করি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আপনি ভালো আছেন আব্দুল্লাহ আল কায়সার ভাই? জি, আসসালামু আলাইকুম। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সবাই ভালো আছো। ফোর্ট সিটি ভলান্টিয়ার টিম লিডার, বিশেষ করে ফোর্ট সিটি ভলান্টিয়ার কর্তৃক আয়োজিত আজকের এই লেভেন্ডার মাইন্ডস আইডিয়া মেবি এই প্রোগ্রামের সম্মানিত অতিথি মোহাম্মদ আব্দুল্লাহ আল কায়সার ভাই, আর উপস্থিত আছে আমাদের দুইজন টিম লিডার শিব্বির আহমেদ এন্ড আবরার শারিয়া রাকিব। সবাইকে আজকের এই প্রোগ্রামের শুরুতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভলান্টিয়ার এই ওয়ার্ডটা সবার মনে রাখতে হবে, তোমরা স্বেচ্ছাশ্রমেই কাজ করতে চাচ্ছ, সুতরাং তোমাদের এই শ্রমটা যেন কাজে আসে, এই শ্রমটা যেন আরো এফেক্টিভ হয়, আর তুমি যদি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে এই শ্রমটা যেন তোমার কাজে লাগাতে পারো, এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই প্রোগ্রাম। আশা করি ফোর্ট সিটি ভলান্টিয়ার ফোরাম এর মাধ্যমে ভালো একটা অনুষ্ঠান বা আজকের এই অনুষ্ঠানটা ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে। আমি ফোর্ট সিটি ভলান্টিয়ারের এই টিম লিডার যারা আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর যারা মেম্বার আছে সবাই আজকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটা দেখবে। আশা করি তোমরা প্রোগ্রাম থেকে ভালো কিছু বা উপকৃত হবে, তোমাদের ভলান্টিয়ার এই ক্যারিয়ারে এটা আরো বেশি সমৃদ্ধি করবে। আজকের এই প্রোগ্রামের আমি এই সাফল্য এবং সমৃদ্ধি কামনা করতেছি। আশা করি এই প্রোগ্রামটা খুব ভালো হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আমার বক্তব্য শেষ করছি, কারণ আমি খুব ক্লাস নিচ্ছি তো সেই জন্য সবার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি লাইভে আসি, সমস্যা নাই, আমি থাকবো। ওকে স্যার। আমার সাউন্ড অফ করে দিচ্ছি, সমস্যা নাই, আমার এখান থেকে সাউন্ড যাবে না। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমরা আমাদের আজকের যে আয়োজন সেটি শুরু করতে যাচ্ছি। আমরা আজকে লিডারশিপ এবং স্কিল সম্পর্কে জানবো। আমাদের সাথে উপস্থিত আছেন আব্দুল্লাহ আল কায়সার ভাইয়া। আমি ভাইয়ার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাইবো, ভাইয়া আমরা যদি ভবিষ্যতে নেতৃত্ব দিতে চাই তাহলে আমাদের মধ্যে কি কি দক্ষতা থাকা দরকার? ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রশ্নটির জন্য। দক্ষতা আসলে বর্তমান সময়ে এই যে আমাদের 2020 পরে আমরা যে নতুন একটি যুগে প্রবেশ করলাম, সেখানে আসলে দক্ষতা ছাড়া কোনো কিছুই করা যায় না। সো এই যে কোভিড সিচুয়েশন আসার পর যে নিউ নর্মাল টার্মটা আমরা জানতে পারছি, সো এই নিউ নর্মাল টার্মে আমাদেরকে আসলে স্কিলস যেগুলো শেখার প্রয়োজন সেগুলোর চাইতেও সেগুলোর একটু ডিফারেন্ট অপটিমাইজ স্কিল আমাদেরকে শেখা প্রয়োজন। তো এই যে একটা নতুন সময়, এই নতুন সময়ে আমাদের ইনোভেটিভ স্কিল থাকা প্রয়োজন, আমাদের ইনোভেশনের স্কিল থাকতে হবে, আমাদেরকে কমপ্লেক্স প্রবলেম সলভিং, যেহেতু একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের বাস্তবতায় আমরা আছি, তো আমরা যারা আমাদের যে ধরনের কর্মক্ষেত্রে যাই না কেন তাদের সকলের কিন্তু ডিফারেন্ট লেভেলের প্রবলেম সলভার হতে হবে। আমাদের ইন্টারপার্সোনাল স্কিলস অনেক বেশি পরিমাণে ডেভেলপড হতে হবে, এবং আমাদের একই সাথে এমপ্যাথি গ্রো করতে হবে। যেহেতু এই সময়টুকুতে আমরা সবাই খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তো সবারই কিন্তু মানসিক অবস্থা আগের মতো স্বাভাবিক নেই। এই সময়টুকুতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকেরই এখানে বাস্তবতা ভিন্ন রকম। তো আমরা যখন টিম ওয়ার্কে কাজ করতে যাই, বা আমরা যখন একটা ওয়ার্ক প্লেসে কাজ করতে যাই, আমরা যখন বিজনেসে কাজ করতে যাই, তখন কিন্তু আমাদেরকে এমপ্যাথি গ্রো করতে হবে, একে অপরের সমস্যাটুকু বোঝার চেষ্টা করতে হবে, এবং তার অবস্থাটুকু বুঝে তার সাথে কিন্তু আমাদের একসাথে কাজ করতে হবে। তো আমাদের এই সময়গুলোতে আসলে আমরা সবাই কম বেশি জানি যে কি ধরনের স্কিলস প্রয়োজন। বাট আমি যদি আরেকটু পয়েন্ট ওয়াইজ যাই, যে এই সময়টুকুতে আমাদের যদি ধরি যে COVID-19 সিচুয়েশন হয়, তারও যদি লম্বা ভার্সন হয়, সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স প্রবলেম সলভিং এর ব্যাপারে আমাদের স্কিলসটা প্রয়োজন। ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড অ্যানালাইসিস, কোন একটা সমস্যা আসছে
এই সমস্যাটাকে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করে যে এই সমস্যাটার কি ধরনের সমাধান হতে পারে, এই সমাধানটা আমরা কিভাবে করতে পারি সেটার একটা প্ল্যানিং আমাদের দাঁড় করানো, এবং সেটাকে অ্যানালাইসিস করে কয়েক ভাগে ভাগ করে সেটা সম্পর্কে চিন্তা করা, আমাদের জ্ঞানগুলোকে সেখানে ইনপুট দেওয়া, এবং আমাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট মাইন্ডস আমরা যারা আছি তাদের ইনপুট নিয়ে সেটাকে অ্যানালাইসিস করে একটা ব্যবচ্ছেদ করে সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং সবচেয়ে বড় অন্যতম যেটা স্কিলস লাগবে যে আমাদের ক্রিয়েটিভিটি অবশ্যই লাগবে, আমাদের আইডিয়েশন জেনারেট করার মতো অ্যাবিলিটি লাগবে, অরিজিনালিটি লাগবে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। যে আমরা এখন অনেকেই কিন্তু দেখি যে আমরা ভার্সিটি লাইফে যারা পড়াশোনা করছি তাদের কিন্তু সকলেরই দেখা যায় আমরা অনেক সময় কপি করার একটা প্রবণতা থাকে। তো আমরা যখন জব ফিল্ডে আসবো বা আমরা যখন বিজনেস করতে আসবো তখন কিন্তু অরিজিনালিটি এই স্কিলসটা খুব বেশি প্রয়োজন। কারণ আপনি কপি করে বা আরেকজন থেকে ফলো করে কিন্তু খুব বেশি দূর আগানো যায় না। খুব কম্পিটিটিভ একটা ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি। সো আপনি যদি অরিজিনাল না হন, জেনুইন না হন, এবং আপনি যদি ইনিশিয়েটিভ নেয়ার স্কিলস না থাকে, আপনার মাথায় অনেক আইডিয়া আছে, আপনার কাছে অনেক নলেজ আছে, আপনার কাছে অনেক নেটওয়ার্ক আছে, কিন্তু আপনি ইনিশিয়েটিভ নিতে চান না বা ইনিশিয়েটিভ নিতে ভয় পান, সংকোচ পান, লজ্জা পান, তো তখন যেটা হবে যে আমাদের কাজটুকু কিন্তু সামনের দিকে আগাবে না। সো ইনিশিয়েটিভ নেওয়ার স্কিলসটুকু থাকতে হবে, পিপল ম্যানেজমেন্ট করার স্কিলসটুকু থাকতে হবে। পিপল ম্যানেজমেন্ট করার সময় আমরা যখন ভার্সিটির ক্ষেত্রে যখন সংগঠনে কাজ করি, কর্মক্ষেত্রের ক্ষেত্রে যখন আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টিমস এর সাথে কাজ করি, তখন কিন্তু প্রত্যেকেরই মাইন্ডসেট আলাদা, প্রত্যেকেই ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, প্রত্যেকেরই কিন্তু ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ আছে। এই সবগুলোকে ম্যানেজ করে কিন্তু আমার পিপলদেরকে আমাকে কাজে লাগাতে হবে এবং একে অপরের সাথে কোঅর্ডিনেট করা। আজকে যেমন আমি যদি একটা লাইভ এক্সাম্পল দিই, আজকে যখন এই লাইভের শুরুতে যে একটা সমস্যা হচ্ছিল, টেকনিক্যাল সমস্যা, সো এই ধরনের এটাও কিন্তু এক ধরনের প্রবলেম। সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য তিনি মিস্টার শিল্পীর যিনি ছিলেন তিনি কিন্তু এই জায়গাটা চেষ্টা করেছেন যে টাইমটা যেন বোরিং মনে না হয়। তিনি কিন্তু চেষ্টা করেছেন যে কমেন্ট করতে বলেছেন, তিনি ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেছেন, তাহলে যে ওয়েটিং টাইমটাকে উনি একটা বেটার কমফোর্ট দিয়েছেন। তো এই যে একটা নতুন সমস্যা যদি ইনস্ট্যান্ট তৈরি হয় তখন আমি কি করব? এখন একটা নতুন সমস্যা আসলো, আমি হাত পা গুটিয়ে বসে থাকলাম, আমার কাছে এটা কোনো সলিউশন নেই। এরকম প্রতিনিয়ত নতুন সমস্যা তৈরি হবে, নতুন সমস্যা আসবে, কিন্তু আমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে সমস্যা আসা মাত্রই আমরা যেন সেটাকে অ্যাডপ্ট করার মতো অ্যাবিলিটিটা রাখি এবং সেই অনুযায়ী রেসপন্ড করি। তো মোরলেস আসলে এই যে কয়েকটি স্কিলের কথা বললাম এগুলো এখন সবচেয়ে বেশি পরিমাণে বার্নিং ইস্যু, এবং আমি যে ধরনের সাবজেক্টে পড়াশোনার কারণে যেখানে আমি কাজ করি না কেন আমাদের কিন্তু এই স্কিলস গুলো এখন সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আর এছাড়াও আরো অনেক স্কিলস আমাদের এখন লাগে, লাইক নেগোসিয়েশন করার স্কিল। আমার একটা আইডিয়া আছে, আমি বিজনেস করতে চাই বা স্টার্টআপ রান করতে চাই, কিংবা আমার কোনো একটা উদ্যোগ আছে এটাকে আমি সামনের দিকে নিয়ে যেতে চাই, আমাকে কিন্তু নেগোশিয়েট করা শিখতে হবে। আমাকে আমার ইনভেস্টরের সাথে তাদের কাছে পিচ করে তাদের কাছে আমার এই আইডিয়াটাকে জানিয়ে সেটাকে নেগোশিয়েট করা, কিংবা আমার যদি কোনো সার্ভিস ওরিয়েন্টেড কাজ করি তাহলে আমার ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করা। আমি যখন একটা নতুন কাজ নিয়ে আমার ফ্যামিলি বা সোসাইটিতে কথা বলছি তখন কিন্তু আমাদের প্যারেন্টস এর সাথেও কিন্তু আমাদের নেগোশিয়েট করা শিখতে হয়। তো আমাদের নেগোসিয়েশন কিন্তু আসলে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়। তো মোরলেস আসলে আমাদের এই ধরনের স্কিলস গুলো, নেগোসিয়েশন, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, আইডিয়েশন, ইনিশিয়েটিভ, ইনোভেশন, সো এই যে একটা অনেকগুলো স্কিলস এর কথা বললাম, এগুলো কিন্তু আমাদের এখন আমাদের লাইফের প্রত্যেকটা স্তরে প্রয়োজন হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি অনেক সুন্দর করে আসলে বিষয়টি উপস্থাপন করেছেন। আশা করি অনেকেই এই বিষয়টি মেনে চলবে। ওভার টু ইউ আকিব। আকিব ভাইয়া ভাইয়া বলেন। আপনি একটা কথা মেনশন করছেন, ক্রিয়েটিভিটি। একজন লিডারকে কেন ক্রিয়েটিভিটি হতে হবে? আচ্ছা, ওকে, কেন ক্রিয়েটিভিটি হতে হবে, খুব ভালো একটা কোশ্চেন। সেটার কারণ হচ্ছে যে ক্রিয়েটিভ লিডাররা কিন্তু যে নতুন যে প্রবলেম সেটার একটা ক্রিয়েটিভ সলিউশন তারা নিয়ে আসতে পারে। এখন ক্রিয়েটিভিটি মানে আসলে আমি তো ক্রিয়েটিভ না, আমার মধ্যে আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট, আমি খুব বেশি নলেজ আমার নাই, তাহলে আমি কিভাবে ক্রিয়েটিভ হতে পারি? সো ক্রিয়েটিভ লিডার যারা হয় তাদের আসলে কোন কোন কোয়ালিটিস গুলো থাকে, তো আমি সেগুলো যদি একটু বলি তাহলে হয়তো ক্রিয়েটিভ লিডাররা কোন কোন জিনিসগুলো পজেস করে দেখেই তারা লিডারশিপ অনেক ভালো করতে পারে। প্রথম কথা হচ্ছে তাদের হাই স্ট্যান্ডার্ডস অফ পার্সোনাল এথিক্স থাকতে হবে। তো লিডারের কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা আমাদের নীতি নৈতিকতা, যাকে আমাদের কিন্তু 100% সৎ হতে হবে, এবং আমাদেরকে
যে আন্ডার প্রেসারে যখন থাকি, যখন আমরা খুব চাপে থাকি, তখন কিন্তু আমাদেরকে গার্ডস দিয়ে বা আমাদেরকে সাহস দিয়ে কিন্তু ওই প্রেশারটুকুকে হ্যান্ডেল করতে হবে। ভয় পাওয়া যাবে না। যখন কোনো একটা বড় সমস্যা চলে আসে, তখন আমরা অনেকেই কিন্তু ভয় পেয়ে যাই, নার্ভাস হয়ে যাই। তো তখন কিন্তু আমাদের কি ওই গার্ডসটুকু থাকতে হবে ওই প্রেশারটুকুকে হ্যান্ডেল করার জন্য। এবং আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের ট্যালেন্টটাকে অনেক বেশি পরিমাণ পলিশ করতে হবে। সেটা করার জন্য কি প্রয়োজন? এটা করার জন্য আমাদের অনেক বেশি পরিমাণে নলেজ ইনিশিয়েটিভ যুক্ত থাকতে হবে, এবং অবশ্যই 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 আমি খুব জোর দিয়ে বলছি যে আমাদেরকে বই পড়তে হবে। এখন বই পড়া মানে কি শুধুমাত্র টেক্সট বুক পড়া কিনা, বা আমার সিলেবাসে যে কিছু বই আছে এর বাইরে এতটুকুই পড়বো কিনা। তো আমরা যারা সত্যিকারের লিডার হতে চাই, লিডারদের কিন্তু কখনোই পড়াশোনা শেষ নেই। এটা প্রথম কথা মাথায় রাখতে হবে, যে আমি একটা পজিশন পেলাম, আমি একটা পাওয়ার পেলাম, এর মানে কিন্তু এই নয় যে আমি লিডার হয়ে গিয়েছি। তো লিডারশিপ একটা কন্টিনিউয়াস প্রসেস। আমার পিপলকে মোবিলাইজ করে, তাদেরকে ইনফ্লুয়েন্স করে সেই কাজটুকুকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে গিয়ে কাজটুকু সম্পাদন করাই কিন্তু লিডারের কাজ। তো ক্রিয়েটিভ লিডারদের কিন্তু আমাদের এই বিষয়গুলো থাকতে হবে, এবং ক্যারিসমেটিক হতে হবে। ক্যারিসমেটিক বলতে যে আমি যেই লিডার আমি হতে চাচ্ছি, আমাকে দেখে যেন মানুষ ইনফ্লুয়েন্স হয়, আমাকে যেন মানুষ আমাকে দেখে তারা আমার মতো হতে চায়, বা আমাকে দেখে যেন তারা কথা শুনতে আগ্রহী বোধ করে। তো এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকেই দেখি যে আমরা হয়তো অনেকেই লিডারশিপ পজিশন নিয়ে থাকি, বাট সামহাও আমাদের মধ্যে ক্যারিসমেটিক লিডারশিপ অর ওই ব্যাপারটুকু আমরা নিজেদের মধ্যে গ্রো না করার কারণে, লিডার হওয়া সত্ত্বেও আমরা কিন্তু তাকে ওইভাবে ওই ইনফ্লুয়েন্সটুকু আমরা ইনফ্লুয়েন্সড হই না। তো এই একটা ব্যাপার থাকে। তো আলটিমেটলি যে ক্রিয়েটিভিটি থাকলে কিন্তু যত ধরনের নতুন সমস্যা আসুক, একটা টিমকে কিন্তু ইন্সপায়ার করা যায়। কোনো সমস্যা আসলে সেটার একটা সবাই মিলে সলিউশন বের করা যায়। এবং ইমাজিনারি পাওয়ার অনেক ভালো থাকতে হবে, যে আমার ইমাজিনেশন করার স্কিল। তো এটার জন্য কিন্তু আমার বই পড়ার প্রয়োজন, এটার জন্য আমার পত্রিকা পড়া প্রয়োজন, এটার জন্য আমার দেশ বিদেশের বিভিন্ন শিক্ষণীয় মুভি দেখা প্রয়োজন। মুভি দেখা কিন্তু আমরা অনেক সময় কি করি, সবসময় হয়তো বা শুধু রোমান্টিক মুভি দেখছি, অথবা শুধু নন ফিকশন মুভি দেখছি, সো ফিকশনাল মুভি দেখছি। তো আমাদের কিন্তু নন ফিকশন মুভি দেখা দরকার। আমাদেরকে ইমাজিনারি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করা দরকার। আমাদেরকে চিন্তা করতে হবে যে যে আগামী 5 বছর পরে কি হতে পারে, আগামী 10 বছর পরে কি হতে পারে। তো একজন ইমাজিনারি ক্রিয়েটিভ লিডার কিন্তু চিন্তা করে যে আমি আজকে কোন একটি সংগঠন আছে, আমি যদি ভার্সিটির সংগঠনগুলো থেকে বলি, যে ক্রিয়েটিভ লিডার কিন্তু চিন্তা করবে যে আমি শুধু লিডারশিপ পজিশনে থেকে আমি আমার টেনিউর রান করে গেলাম। ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমাকে তৈরি করে যেতে হবে যে আমি যখন চলে যাব, আমি যখন 1 বছর পর ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি, এর পরবর্তী লিডারশিপটাও যেন আমি গ্রো করে দিয়ে যাই। কারণ যিনি আসলে ওই লিডারশিপটা গ্রো করে দিয়ে যান, তিনি কিন্তু আসলে সাকসেসফুল লিডার। সো লিডার হওয়ার ক্ষেত্রে এটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মাথায় রাখা উচিত যে আমি যখন লিডার হিসেবে আছি, আমার পরবর্তী জেনারেশন বা পাইপলাইনটুকু যেন আমি গ্রো করে দিয়ে যাই। তো সবকিছুর জন্যই কিন্তু আসলে একজন ক্রিয়েটিভ লিডারের অনেক বেশি প্রয়োজন, বা লিডারদের মধ্যে ক্রিয়েটিভিটিটা থাকা অনেক বেশি জরুরি। ধন্যবাদ ভাইয়া। Thank you so- ভাইয়া, এই ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য একজন প্রশ্ন করেছেন, জান্নাতুল মাওয়া, তিনি প্রশ্ন করেছেন যে ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য আসলে আমাদেরকে কি কি শিখতে হবে বা কি কি জানতে হবে। ওকে, থ্যাংক ইউ, ভালো একটা প্রশ্নের জন্য। ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য আসলে ক্রিয়েটিভিটি এমন নয় যে ক্রিয়েটিভিটি আমি কোথাও কোর্স করে অর ট্রেনিং করে আসলে ক্রিয়েটিভিটি বাড়াবো। তো ক্রিয়েটিভিটি আসলে কিভাবে বাড়ে? ক্রিয়েটিভিটি তখনই বাড়ে যখন আপনি অনেক সমস্যায় থাকেন, যখন আপনি অনেক চাপের মুখে থাকেন, তখনই কিন্তু ক্রিয়েটিভিটি সবচেয়ে বেশি পরিমাণে ওয়ার্কআউট করে। আমি যদি এটাকে বলি যে সাপোজ ফোর্সিট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভলান্টিয়ার্স ক্লাব যে একটা ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করলো, যে তারা এই প্যান্ডেমিক সিচুয়েশনে কয়েকটা সিরিজে ডিফারেন্ট ডিফারেন্ট টপিকে একটা লাইভ ওয়েবিনার করবে। তো এই লাইভ ওয়েবিনার করার জন্য তাহলে আমাদেরকে কিভাবে আমরা এই ব্যাপারটুকুকে মানুষের কাছে পৌঁছাতে পারি, তখন কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি তৈরি হয়। আইদার আমি এটা ইমেজ তৈরি করব, আইদার আমি এটা ভিডিও তৈরি করব, অথবা আমি এখানে প্রেজেন্টেশন স্লাইড বানাবো, কিংবা আমি এটা লাইভে যাব, অথবা আমি এই পুরো আজকের যে লাইভ সেশন হচ্ছে সেটার একটা সামারি নিয়ে আমরা একটা স্লাইড বানিয়ে সেটা আমাদের সংগঠনের সদস্যদের কাছে পৌঁছে দেব। সো এটাও কিন্তু আমার যে ক্রিয়েটিভিটিটা কিন্তু এভাবেও কাজে লাগছে। মানে আমরা সবসময় মনে করি যে ক্রিয়েটিভিটি হওয়ার জন্য অনেক সুপার কুল হতে হবে, অনেক বেশি ট্যালেন্টেড হতে হবে, সিজিপি অনেক ভালো থাকতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। মানে
আমাদের যে পড়াশোনার রেজাল্ট আর আমাদের সোশ্যাল স্ট্যাটাস বা এই বিষয়গুলোর সাথে আসলে ক্রিয়েটিভিটি সরাসরি প্রভাবিত নয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জানার চেষ্টা করতে হবে। প্রথম কথা, আমার মধ্যে কিউরিসিটি অবশ্যই থাকতে হবে যে এই জিনিসটা কেন হচ্ছে আর এই জিনিসটা কেন হচ্ছে না। তো আমার মধ্যে যখন কিউরিসিটি অনেক বেশি পরিমাণে থাকে, তখন আমার ব্রেন কিন্তু চিন্তা করতে শুরু করবে যে এটা কেন হয়, কিভাবে হয়, কি হয়। সো আমি যখন এই কোশ্চেন গুলোর আনসার নিজের মধ্যে গ্রো করতে শুরু করব, তখন আমার ব্রেন কিন্তু চিন্তা করবে, আচ্ছা এইটা তো ফেসবুকে না হয়ে এটা হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মও হতে পারে, এইটা হয়তো বা অন্য কোনো একটা মিডিয়ামে দিয়ে আমরা আগে থেকে কিছু কোশ্চেন নিয়ে নিতে পারি অডিয়েন্স থেকে, সেখান থেকে হতে পারে। তো ক্রিয়েটিভিটি ব্যাপারটা কিন্তু আসলে সবসময় এটা চেঞ্জ হতে থাকে। তো এটা আসলে কনস্ট্যান্ট কিছু নয়, এটা সময়ের সাথে সাথে যখন যেভাবে যা প্রয়োজন সেভাবেই কিন্তু আসলে আমাদেরকে সেটার মধ্যে অ্যাক্ট করতে হয়। এইভাবে কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি গ্রো করে। আমি যদি ভার্সিটির এন্ড থেকে বলি, যে আমি জানি যে পোর্ট সিটি ইউনিভার্সিটিতে অনেকগুলো ক্লাব আছে। সেখানে আমি যদি একটু মেনশন করি, রোবোটিক্স ক্লাব, কালচারাল ফোরাম, ট্রিপলি ক্লাব, ডিবেট ক্লাব, টেক্সটাইল ক্লাব, ব্লাড গ্রুপ নিয়ে কাজ করা হচ্ছে, ভলান্টিয়ার্স ক্লাব আছে, স্পোর্টস ফোরাম, বিজনেস ক্লাব। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট বেসড ডিফারেন্ট অনেকগুলা ডোমেইন নিয়ে তারা কাজ করছে, তো এই জায়গাগুলোতে প্রত্যেকেরই কিন্তু ক্রিয়েটিভিটি দেখানোর যথেষ্ট সুযোগ থাকে। সেটা কিভাবে, আমি রোবোটিক্স ক্লাবে যদি থাকি, তাহলে আমার হয়তো ইচ্ছা থাকবে যে আমি রোবট দিয়ে এমন একটা প্রবলেমের সলিউশন করব যে এই সময়ে হিউম্যান ইন্টারাকশন ছাড়া কিভাবে কোন একটা সার্ভিস ডেলিভার করা যায়। তাহলে এটা আমার এক ধরনের ক্রিয়েটিভিটি। আমি ডিবেটের ক্ষেত্রে যদি বলি, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি যে আমরা যে যেখানে আছি না কেন, প্রত্যেকের জায়গা থেকে কিন্তু আসলে ক্রিয়েটিভিটিটাকে আমরা আমাদের মতো করে ইম্প্রোভাইজ করতে পারি। তো এটা ডিপেন্ড করে যে আমার কাজটা কি, আমার 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 এক্সপোজারটা কোথায়, এবং আমি আসলে কোন পার্সপেক্টিভে কাজটুকু করছি। তো ক্রিয়েটিভিটি গ্রো করানোর জন্য আবারও বলছি যে আমরা যখন কাজ করব, লাইক মাইন্ডেড পিপলের সাথে আমার মিশতে হবে। এটাকে আমরা যেটা বলি যে ল অফ অ্যাসোসিয়েশন, যে আমরা আসলে আমার সবচেয়ে ক্লোজেস্ট যে 5জন মানুষের সাথে মিশি, তাদের অ্যাভারেজ হচ্ছে আমি। তো এখন আমাকে চিন্তা করতে হবে, আমি যে 5জন মানুষের সাথে ক্লোজেস্ট, তারা আসলে কেমন, তারা কি সবসময় ইনিশিয়েটিভ নিয়ে কথা বলে কিনা, তারা কি সবসময় গ্লোবাল বিষয়গুলো নিয়ে কথা বলে কিনা, ন্যাশনাল ইস্যু নিয়ে কথা বলে কিনা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। নলেজ নিয়ে কথা বলছে কিনা, আইডিয়া নিয়ে কথা বলছে কিনা। তো আমি যখন তাদের সাথে থাকবো, তখন আমার মাইন্ড কিন্তু সবসময় উপরের দিকে চিন্তা করবে। আমার আমার আশেপাশের মানুষগুলো যদি পিপল নিয়ে চিন্তা করি, কে কি করেছে, কে কি বলেছে, বা দেশের অবস্থা ভালো না, দেশের দুর্নীতি বেশি, দেশের অনেক সমস্যা, তাহলে কিন্তু আমার মন সবসময় নেগেটিভ হতে থাকবে। তো আমাকে অবশ্যই পজিটিভ মাইন্ডেড পিপলদের সাথে থাকতে হবে, এবং আমার চাইতে যারা বেটার আছে, যারা আমার চেয়ে উপরে আছে, আমার চেয়ে বেটার আছে, তাদের সাথে আমার ল অফ অ্যাসোসিয়েশন বা তাদের সাথে আমার যোগাযোগটা বাড়াতে হবে। তার মানে কি এই যে আমি আমার ক্লোজ ফ্রেন্ড বা কাছের মানুষকে বাদ দিয়ে দিব? এক্স্যাক্টলি না। আমি তাদের সাথেও যোগাযোগ রাখবো, তাদের সাথেও আমার সবকিছু থাকবে, কিন্তু আমরা চেষ্টা করব যে এই জায়গাগুলোতে যারা লাইক মাইন্ডেড পিপল, আমি একটা কিছু করতে চাই, আমার মতে আরো অনেকগুলো মানুষ যারা কিছু করতে চায় তাদের সাথে মেশা, পজিটিভ মাইন্ডসেট বিয়ার করা, যারা পজিটিভিটি নিয়ে কাজ করছে তাদের সাথে যোগাযোগ রাখা। এবং একই সাথে আমি যে ডোমেনটুকুতে কাজ করতে চাই, লাইক আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছি, সো আমি বিজনেসে আমি হয় নিচে বিজনেস করতে চাচ্ছি, মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি, বা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, তাহলে আমার ওই সেক্টরের যারা অলরেডি ওখানে আছেন তাদের সাথে আমার যোগাযোগ বৃদ্ধি করা। তো এভাবে কিন্তু হয়, যেটা হয় যে আমাদের ওই সেগমেন্ট গুলোতে আমরা অনেক ভালো করতে পারি, এবং ল অফ অ্যাসোসিয়েশনটা যখন অনেক বেটার হয়, তখন কিন্তু আমাদের মন থেকে নেগেটিভিটি সরে যায়, এবং আমরা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন কমতে শুরু করে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অসাধারণ উত্তর দিয়েছেন ভাইয়া। আবার টু ইউ আকিব। ধন্যবাদ ভাইয়া। একজন কমেন্ট করছে ভাই, বস এবং লিডারের মধ্যে পার্থক্যটা কি ভাই? আচ্ছা, খুব কমন একটি কোশ্চেন যে বস এবং লিডারের মধ্যে পার্থক্য। সো বস হচ্ছে সব সময় অর্ডার করে, এটা করো, ওইটা করো, এটা এনে দাও, এটা করতে হবে, ওটা করতে হবে। আর লিডার হচ্ছে ইন্সপায়ার করে। লিডার অর্ডার করে না, বরঞ্চ লিডার ইন্সপায়ার করে। এবং লিডার যখন কোনো একটা নতুন উদ্যোগ নিবে, উদ্যোগ নেওয়ার আগে সে বলবে না
যে এটা করো ওটা করো, বরং সে আগে নিজে শুরু করবে, সে নিজে ইনিশিয়েট করবে এবং তারপর সে বলবে চলো আমরা এটা একসাথে করি। তো আমার বলার ধরনটা কিন্তু পুরো পাল্টে যাচ্ছে। লিডার এবং বস, বস যখন বলে তখন সে একজন ব্যক্তি, একজনকে নির্দেশনা দিচ্ছে, একজনকে কমান্ড করছে বা একটা দাস ভৃত্যর একটা ব্যাপার চলে আসে। আর যখন লিডার থাকে তখন লিডার আসলে তাদেরই একজন, তাদের সাথেরই একজন, যার যে পিপলকে মোবিলাইজ করতে পারে এবং তার যে ফলোয়ার অর্থাৎ লিডারের সাথে যারা থাকে তারা তাকে বিশ্বাস করে যে আমাদেরকে যে লিড দিচ্ছে সে আমাদেরকে অবশ্যই ভালো একটি জায়গায় নিয়ে যাবে। এটা লিডারশিপের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন যে ফলোয়ারদের ওই বিশ্বাসযোগ্যতা, আস্থাটা অর্জন করতে হবে। তো একদম মোটা দাগে যদি বলা যায় যে লিডার হচ্ছে লিড করে, সে নিজে কোনো কিছু একটা ইনিশিয়েট করে তারপর সবাইকে মিলে আহ্বান জানায় চলো আমরা একসাথে করি। আর বস হচ্ছে সে অর্ডার করে, সে নিজে কোনো ইনিশিয়েটিভ নেয় না, সে বসে থাকে, বাকিদেরকে অর্ডার করে এটা করো ওটা করো। তো একদম এক লাইনে বললে এটার আনসারটুকু এটাই। ধন্যবাদ ভাইয়া। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কোয়েশ্চেন করুন, ভাইয়াকে কোনো কোশ্চেন জানার থাকলে তো আপনারা অবশ্যই কোয়েশ্চেন করুন, ঠিক আছে? শিবির। কে ভাইয়া, অসাধারণ জমে উঠেছে আমাদের আজকের লাইভ আড্ডা। আশা করছি যারা আমাদের সাথে সংযুক্ত আছে সবাই লাইভটি শেয়ার করে আমাদের এই প্রোগ্রামটি যাতে আরো অনেকে যেন দেখতে পারে এবং আরো অনেক কিছু শিখতে পারে, যেহেতু লিডারশিপ অনেক প্রয়োজনীয় একটি বিষয়। এবং আমাদের সাথে উপস্থিত আছেন আব্দুল আল কায়সার ভাই। আশা করছি প্রোগ্রামটি আপনারা সবাই যারা আছেন আমাদের সাথে অনেক এনজয় করছেন। ইতিমধ্যে প্রায় 58 মিনিট হয়ে গেছে আমাদের প্রোগ্রাম। আশা করছি আরো কিছুক্ষণ আমরা আমাদের এই লাইভ প্রোগ্রামটি চালিয়ে নিতে পারবো। এবারে আমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া, বর্তমান যে অবস্থা চলছে আমরা সবাই অবগত আছি, একটা অনিশ্চিত একটা যুগ, অনিশ্চিত একটা সময়। তো এই অনিশ্চয়তাটাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের আসলে কি কি শিখতে হবে, নতুন কিছু শেখার কি এবং সাকসেসফুল হওয়ার জন্য কি কি লাভ করা যায়, একটু যদি বলতেন। ওকে, সো বেসিক্যালি সবচেয়ে বড় যেটা প্রয়োজন সবার আগে আমাদের অনেক বেশি পরিমাণ ধৈর্য ধরা শিখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা এই সময়টুকুতে অস্থির হয়ে যাচ্ছি, এটা খুবই স্বাভাবিক, যেহেতু আমাদের মধ্যে অনেক বেশি পরিমাণে টেনশন কাজ করছে। ভবিষ্যতে কি হবে, জব কাট করা হচ্ছে, স্যালারি কাট করা হচ্ছে, জবের সংখ্যা কমে আসছে, তাহলে আমাদের কি হবে? সো এই টেনশন যখন আমাদের মধ্যে কাজ করে তখন আমরা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যাই, আমরা অনেক বেশি পরিমাণে নার্ভাস হয়ে যাই। তো আমি একটু আগে বলেছিলাম যে অনেকগুলো স্কিলস এর কথা, যে এই সময়টুকুতে যেটা প্রয়োজন এখনকার সময় একটা মাইন্ডসেট আমাদেরকে গ্রো করতে হবে, যে আমাদেরকে গ্রোথ মাইন্ডসেটে বিলিভ করতে হবে। সো গ্রোথ মাইন্ডসেটে কিরকম, আমি কোনো একটা প্রোগ্রামে আমি পড়ছি, আমি বিবিএ প্রোগ্রাম পড়ছি বা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম পড়ছি, আমি ভার্সিটি থেকে যা শিখেছি আমি অতটুকুতে গিয়ে আমরা অনেকে মনে করি যে যা ছোটবেলা থেকে আমাদেরকে বলা হয় যে ভার্সিটির পর আর পড়াশোনা নাই, মানে এরপর পড়াশোনা শেষ, এরপর জব করা হবে। অ্যাকচুয়ালি পড়াশোনা শেষ করার পর আমরা যখন আসলে কর্মক্ষেত্রে আসি তখন আসলে আমাদের নতুন পড়াশোনার দ্বার উন্মোচন হয়। তো এই পড়াশোনা কিরকম, এই পড়াশোনাতে আমাকে ভার্সিটির মতো পরীক্ষা দিতে হচ্ছে না, পরীক্ষার স্ক্রিপ্ট লিখতে হচ্ছে না, বা বা ওরকম কোনো সিজিপিএ তে রেজাল্ট আসছে না, কিন্তু আমাকে নতুন নতুন সমস্যার সমাধান করার জন্য বা নিজেকে এক ধাপ এগিয়ে রাখার জন্য আমাকে কিন্তু নতুন কিছু শিখতে হচ্ছে। আমরা ভার্সিটিতে বা আমরা শিখি যে আমাদেরকে মাইক্রোসফট অফিস জানতে হবে, ইমেল রাইটিং জানতে হবে। এখন আমাদেরকে নতুন একটা যে বিজনেসের ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে, তাহলে আমাকে শিখতে হবে যে বিজনেসের ডিজিটাল ট্রান্সফরমেশন মানে কি, ডিজিটাল ট্রান্সফরমেশনে কি কি কাজগুলো করা হয়। তো এই ক্ষেত্রে আমাকে তাহলে মাথায় রাখতে হবে যে এখন সবাই যেহেতু ডিজিটালি পেমেন্ট করছে, ডিজিটালি ট্রানজেকশন করছে, ডিজিটালি সবকিছু কেনাকাটা হচ্ছে, সার্ভিসটুকু আমরা ডিজিটালে পাচ্ছি, আমাদের যে ট্যানজিবল প্রোডাক্ট সেগুলো আমরা পাচ্ছি, সব ধরনের প্রোডাক্ট পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমার যে আইডিয়াটা বা আমার যে বিজনেস, সেটাকে আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ামে। তো এই ব্যাপারটাকে কিন্তু আমাকে শিখতে হবে। তাহলে আমি ভার্সিটিতে যা পড়াশোনা করলাম, ভার্সিটি পড়াশোনা শেষ হওয়ার পর আমার নতুন পড়াশোনা কিন্তু করতে হবে। আমাকে আমার যেই কারেন্ট ইস্যুগুলো চলছে, বর্তমান পৃথিবীতে কি চলছে, তো বর্তমান পৃথিবীর ব্যাপারে আমাকে জানতে হবে যে বর্তমান পৃথিবীতে সার্ভাইভ করার জন্য আমার কোন স্কিলসটুকু প্রয়োজন। আমাকে জব পাওয়ার জন্য শুধুমাত্র কি আমি জব সাইটেই বসে থাকবো, নাকি আমি প্রফেশনাল সাইটেও নজর দিব? সো আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে এখনকার অনেকগুলো জব এখন কিন্তু
আম, বাংলাদেশে অনলাইন ইন্টার্নশিপ হচ্ছে, বাংলাদেশের অনেকগুলো টেলকো কোম্পানি, অনেকগুলো এফএমসিজি, অনেকগুলো কোম্পানি অনলাইনে ইন্টার্নশিপ করাচ্ছে। এটা আমরা অনেকেই জানি না। তো আমরা সবাই সোশ্যাল মিডিয়া বলতে শুধুমাত্র ফেসবুকেই বসে থাকি, বাট ফেসবুকের বাইরেও একটা প্রফেশনাল সাইট আছে লিঙ্কডইন নামে, এবং সেখানে প্রচুর অপরচুনিটিস খুব ফ্রিকোয়েন্টলি আসছে। এবং সেখানে আমি যা জানি, আমি যা করি, আমি যা বিলিভ করি, সেগুলো যখন আমি ওখানে রিপ্রেজেন্ট করতে পারবো, তখন কিন্তু আমার জব পাওয়ার বা জব পাওয়ার পথ তৈরি হওয়ার সুযোগ হয়। তো এটা কিরকম, যে আমরা অনেকে কি করি, এখনকার জবের ক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো জব দেখবেন যে ইন্টারনালি হচ্ছে। তাহলে ইন্টারনাল যখন রিক্রুটমেন্ট হবে, আমি আসলে তাকেই নিব যে আমার নেটওয়ার্কে আমি যাদেরকে চিনি। তো তাহলে ওই তাদের নেটওয়ার্কে আপনি কিভাবে যুক্ত হবেন? আপনার যেই টার্গেটেড, যে আপনি যেই সেক্টরে কাজ করতে চান, ওই সেক্টরের মানুষের সাথে আপনার মিশতে হবে, ওই সেক্টরের মানুষকে আপনার জানতে হবে, তাদের সাথে আপনার যোগাযোগ থাকতে হবে, তাদের সাথে লিঙ্কডইনে যুক্ত থাকতে হবে, তাদের সাথে যদি দরকার হয় ফেসবুকে যোগাযোগ থাকতে হবে। এমন না কিন্তু আবার যে তাদের সাথে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে বসে থাকলাম, এইটা কিন্তু আবার একটা রং কনসেপ্ট। আমি বরঞ্চ তাদের সাথে ওই বিষয়টা নিয়ে কথা বলতে পারি, যে স্যার বা ভাইয়া বা আপু, যে সামনে যে এই একটা একটা সমস্যা হচ্ছে, এই যে সাপ্লাই চেইনে যে একটা ডিসরাপশন চলে আসছে, এখনকার সময় প্রোডাক্ট ঠিক মতো যেতে পারছে না, কিংবা মার্কেটিং এ যে একটা ডিসরাপশন এসেছে, এটা আপনারা কিভাবে ডিল করছেন বা এটা আপনারা কিভাবে কাজ করছেন? So, এটার মানে হচ্ছে যে আপনি ওই বিষয়টি নিয়ে আসলে খুবই সিরিয়াস, এবং আপনি ওই বিষয় নিয়ে আসলে কাজ করার জন্য যথেষ্ট ইন্টারেস্ট রাখেন। এবং এখনকার সময় সব কোম্পানি এমন মানুষই চায় যার মধ্যে ইন্টারেস্টটুকু আছে, শেখার আগ্রহ আছে, জানার আগ্রহ আছে, এবং একই সাথে অনেক বেশি পরিমাণ ডেলিভার করতে পারে এমন মানুষ চায়। আমরা 9টা থেকে 5টা চাকরি করার একটা মাইন্ডসেট নিয়ে তো বড় হয়েছি। আমরা আমাকে আমাকে দায়িত্ব দেওয়া হলো যে আমি অ্যাকাউন্টস ম্যানেজ করি, আমি শুধু অ্যাকাউন্টস ম্যানেজই করবো, আর কোনো কাজ করব না। তো এই ধরনের মানুষ বা এই ধরনের মেন্টালিটি কিন্তু এখন কেউ চাচ্ছে না। আপনি অ্যাকাউন্টসে কাজ করেন, সেটাই আপনার কোর দায়িত্ব, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি যদি দেখছেন যে আপনার পাশের কোনো টিম মেম্বার কোনো একটা সমস্যা আছে, তাকে হেল্প করাও কিন্তু অ্যাজ এ টিম প্লেয়ার আপনার দায়িত্ব। আমরা অনেকেই মনে করি যে এটা তো আমার কাজ না, আমি করব না। সেটা কিন্তু আসলে টিম প্লেয়ার বা আমরা যে কোঅর্ডিনেশনের কথা বলছি, এই জায়গাটুকুতে কিন্তু একটা বিরাট সমস্যা তৈরি করে। যারা এই কাজগুলো করে, যারা নিজের কাজের বাইরে অন্য কাজ অন্যদেরকে হেল্প করছে, বা একটি প্রতিষ্ঠানকে বা একটা টিমকে, অর্গানাইজেশনকে, ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে স্যাক্রিফাইস করছে বা ডেডিকেট করছে, তারাই কিন্তু দেখবেন আপনি এটা সবখানেই হয়, যে তারাই সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ সে নিজের সমস্যার বাইরেও অন্যদের সমস্যা নিয়েও কাজ করেছে। তাহলে সে যখন অন্য আরেকটি সেক্টরে যাবে, সে কিন্তু বাকিদের চাইতে অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, যে আমাদেরকে তাহলে এই যে ডিসরাপশন গুলো আসছে, এই যে নতুন চেঞ্জেস গুলো আসছে, এগুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। আমাদের মাইন্ডসেটকে সরিয়ে ফেলতে হবে যে যে আমরা আগের মতো যেভাবে একটি সিঙ্গেল ব্যাপারে কাজ করতাম, কিংবা অফিসে গিয়ে কাজ করতাম, আমাদের এই মাইন্ডসেটটুকু চেঞ্জ করতে হবে, যে আমাদের হয়তো আমি এমপ্লয়মেন্ট হয়েছে, কিন্তু আমাকে বাসায় বসে কাজ করতে হতে পারে। এই মাইন্ডসেটটুকু কিন্তু আমাদের নিয়ে আসতে হবে, যে আপনার কাজ আপনি আহ আপনি ম্যানেজিং এর কাজ করবেন বা আপনি কমিউনিকেশনের কাজ করবেন, তো আপনাকে অফিসে আসতে হবে না, আপনি সম্পূর্ণ বাসায় বসে কাজ করবেন, আপনি ইমেল করবেন, আপনি ফোন কলস করবেন, মিটিং মিটিং অ্যারেঞ্জ করবেন, যা যা করা তা করবেন। আমাদের মাইন্ডসেট যদি ওটা রয়ে যায় আগের মতো, যে না আমি অফিসে যাব, তারপর একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে কাজ করব, তো ওই ব্যাপারটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদেরকে চেঞ্জেস আর অ্যাডপ্ট করতে হবে। আজকে আমরা যেই এই একটা সময় এখন এসে লাইভ ক্লাস করছি, ওয়েবিনার করছি, এটা আমাদেরকে কিন্তু একটা নতুন একটা ধারণা দিচ্ছে। সো সোজা কথা, যে আপনার মাইন্ডসেটটাকে অনেক বেশি ওপেন আপ রাখতে হবে, অনেক ধরনের চেঞ্জেস আসবে। আর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আমরা সবাই মনে করছি যে আমাদের জব কমে যাবে। অ্যাকচুয়ালি জব যেমন কমবে, ঠিক একই সাথে যেই চেঞ্জেস আসবে, সেই চেঞ্জেস গুলোকেও রান করার জন্য মানুষ দরকার। আর ওই মানুষগুলার ওই সার্টিন সেট অফ স্কিলসও কিন্তু দরকার। আমি যদি বলি যে রোবট এসে কাজ করবে, তাহলে রোবট যারা ম্যানেজ করবে, রোবট যারা চালাবে, রোবটের যে প্রোগ্রামিং, যে সফটওয়্যার যারা করবে, তাদের জন্য তো মানুষ লাগবে, সেই সফটওয়্যার গুলো মানার জন্য মানুষ লাগবে, সেই সিস্টেমটাকে চালানোর জন্য তো মানুষ লাগবে। তো হয়তো আমার এক্সিস্টিং অনেক জব বাদ হয়ে যাবে, বাট আরো ডিফারেন্ট কিছু নতুন জব এসে সেখানে ক্রিয়েট হয়ে যাবে, বাট ওটা চালানোর জন্য আমার ওই সার্টেন সেট অফ স্কিলস দরকার। তো আসলে মাথা থেকে এটা ঝেড়ে ফেলা উচিত যে চাকরি হারিয়ে ফেলবো, আমরা বেকার হয়ে যাব,
ব্যাপারটা কিভাবে চিন্তা না করে যে আমাদের এক ধরনের ক্ষেত্র আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, নতুন আরেক ধরনের ক্ষেত্র তৈরি হচ্ছে। এটা অনেকটা ডাইনোসর যেমন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়ে মনুষ্য প্রজাতির আবির্ভাব হলো, ঠিক একই সাথে একটি সার্টেন সেট অফ স্কিলস এর বিলুপ্তি হয়ে গিয়ে নতুন এক ধরনের একটা সময় আসবে। আমাদের সেই সময়ের জন্যই তৈরি হতে হবে। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ ভাইয়া, বলেছেন ভাইয়া, ধন্যবাদ অনেক। আকিব, যদি আপনার অর্গানাইজেশন সম্পর্কে কিছু যদি একটু আমাদের দর্শকদের কিছু বলতেন বা। ওকে, সো বেসিক্যালি আমি আমার পরিচয়টা দিয়ে, আমার পরিচয় অলরেডি একবার দেখা হচ্ছে, আমি নিচে আয়ার পথে। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল কায়সার, আমি লিড বাংলাদেশে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। সো লিড বাংলাদেশ হচ্ছে একটি মাল্টি ডাইমেনশনাল বিজনেস গ্রুপ। আমরা বেসিক্যালি অনেকগুলো কনসার্ন নিয়ে কাজ করি। তো ফুল সার্ভিস মার্কেটিং এজেন্সি বলতে আমরা মার্কেটিং রিলেটেড সবকিছুর সমাধান আমরা দিয়ে থাকি, সব ধরনের সলিউশন আমরা দেই। আমাদের ডিজিটাল এজেন্সি আছে যার মাধ্যমে আমরা এখন ডিজিটালি যে মার্কেটিং সলিউশন সেটা আমরা দিচ্ছি। এছাড়াও অফলাইনে যে মার্কেটিং সলিউশন দিতে হয়, এটিএল, বিটিএল, টিটিএল যে ধরনের অফলাইন সলিউশন লাগে সেগুলো আমরা দিয়ে থাকি। আমাদের ভিজুয়াল প্রোডাকশন হাউস আছে যেখানে আমরা পিভিসি, ওভিসি তৈরি করি। আমাদের নিজস্ব বিল্ট ইন স্টুডিও আছে। দেখতে পাচ্ছেন আমি আমার স্টুডিওতে আছি রাইট নাও, আমার পেছনে একটা গ্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমাদের গ্রিন স্টুডিও আছে, আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে, আমাদের এছাড়াও অন ডিমান্ড ট্রান্সপোর্ট সার্ভিস আছে। সো বেসিক্যালি আমরা অনেকগুলো কনসার্ন নিয়ে কাজ করছি, বাট আমাদের মূল ফোকাসটা হচ্ছে আমরা 360 ডিগ্রি সলিউশন দিয়ে থাকি। এবং আমাদের এখানে আসলে ওই ধরনের মানুষই আমরা চাই যারা চাপ নেওয়ার ক্ষমতা রাখে, যারা অনিশ্চিত ভবিষ্যৎকে মানে নিশ্চিতভাবে দেখার মতো ওই ভিশনারি ব্যাপারটা থাকে। আমরা অনেক সবসময় সবাই চাই যে খুব সলিড, খুব স্টেবল, খুব যেটা বলবো যে আমাদের মাইন্ডসেটে যে ঢুকে গেছে ব্যাংকে জব করব, বিসিএস দিব, এফএমসিজি তে যাব, এমএনসি তে যাব, এর বাইরে আমরা চিন্তা করতে পারি না। তো আমাদের এখানে আসলে যারা আসে তারা খুবই ক্রিয়েটিভ মাইন্ডেড, তারা এখানে প্রচুর পরিমাণ প্রেশার নিতে পারে। প্রেশার মানে এই না যে আমরা তাদেরকে কাজ দিয়ে প্রেশার দিয়ে চেপে ধরি, আমরা এমনই চাই যে তারা যেন কাজটাকে এনজয় করতে পারে। কারণ আপনি যদি আপনার কাজকে এনজয় না করেন, আপনি কিন্তু মনে করবেন যে আমাকে সকাল 9টায় অফিসে ঢুকতে হবে, বিকাল 5টায় বের হয়ে যেতে হবে। আপনি যখন ওই মাইন্ডসেট নিয়ে কাজ করবেন, আপনি কখনো গ্রো করতে পারবেন না। এজন্য দেখবেন যে আমরা অনেকেই জব করি একটা সার্টিন টাইম ধরে, সকাল 9টা 5টা সব লম্বা সময়তে কাজ করছি, কিন্তু আমাদের গ্রোথ খুব কম থাকে, আমাদের প্রমোশন সহজে হয় না, এবং আমরা এই জন্য কমপ্লেইন করি যে আমাদের কেন উপরের দিকে গ্রোথ হয় না, কেন আমাদের প্রমোশন হয় না। তো এই বিষয়গুলো কিন্তু কাজ করে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যে কাজটুকু করছি সেটা যেন অবশ্যই আমি এনজয় করি। এই এই সিচুয়েশনের মধ্যেও আমাকে খেয়াল রাখতে হবে যে আমি হয়তো একটা নির্দিষ্ট জায়গায় কাজ করে যেতাম, একটা নির্দিষ্ট আমার জব ছিল, আমার এখন এই মুহূর্তে জব নেই, কোভিড-19 সিচুয়েশনে আমার জব চলে গেছে। তার মানে এই না যে আমি আর অন্য কিছু করতে পারি না, তা কিন্তু না। আমি অন্য কিছু করতে পারতাম, কিন্তু আমি নিজেকে কখনো এক্সপ্লোর করিনি। তো আমরা আমাদের এই ক্রিয়েটিভ এজেন্সিতে আমাদের এখানে আমরা এটা করি, আমরা ক্লায়েন্টের জন্য ডিজিটাল মার্কেটিং সলিউশন দিই, তাদের জন্য ভিজুয়াল সলিউশন দেওয়া থাকে, তাদের জন্য ইভেন্ট সলিউশন দেওয়া থাকে। তো অনেকেই যে মনে করে যে ইভেন্ট ম্যানেজমেন্ট এখন একটা অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট আমরা যেটা করছি আমরা এই জায়গাটা একটা ইনোভেশন আনার চেষ্টা করছি, সো দ্যাট ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকলেও এখন কিন্তু অনেকগুলো কাজ করা যায় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়াও ইভেন্ট ম্যানেজ করা, সেটাও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে। তো যেটা বললাম যে অ্যাডাপ্টিবিলিটি, আপনি এখন বাইরে যেতে পারছেন না, বাট আপনার ইন্টারনাল কাজ তো করতে হচ্ছে। এখনকার কোম্পানিগুলোর তো এজিএম কনফারেন্স কিন্তু লাইভে হচ্ছে, এটা ম্যানেজ করার জন্য কিন্তু একজন স্কিল মানুষ দরকার, এইটা হোস্টিং করার জন্য একজন স্কিল মানুষ দরকার, এটার ব্যাকগ্রাউন্ডের টেকনিক্যাল সিস্টেমস মেইনটেইন করার জন্য একজন স্কিল মানুষ দরকার। তো এখন কিন্তু গভর্নমেন্ট লেভেলে অনেক বেশি পরিমাণ, ইভেন যারা সরকারি চাকরি করেন তাদেরকেও কিন্তু গভর্নমেন্ট থেকে ফোর্স করা হচ্ছে, তাদেরকে স্মার্টফোন কিনতে পুশ করা হচ্ছে, কারণ তাদের সবকিছু মেইলে চলে এসেছে। সো আমাদের বাবাদের বয়সী বা আঙ্কেলদের বয়সী যারা জব করে আসছেন, তারা কিন্তু এই তাদের মাঝ বয়সে বা শেষ বয়সে এসব বাধ্য হচ্ছেন স্মার্টফোন কেনার, অনলাইনে ক্লাস করার বা অনলাইনে মিটিং করার, মেইল পাঠানোর। সো আসলে আপনাকে চেঞ্জের সাথে আপনাকে অ্যাডপ্ট করতেই হবে, চেঞ্জ সবসময় আসবে, এবং চেঞ্জটা হচ্ছে আসলে কনস্ট্যান্ট, মানে চেঞ্জ সবসময় আসতেই থাকবে।
সো আমাদের এই মার্কেটিং এজেন্সিতে আমরা যেটা করি, আমরা চট্টগ্রামের প্রথম ফুল ফ্লেজেড মার্কেটিং এজেন্সি। আমাদের উদ্দেশ্যটা ছিল যে ঢাকায় অনেকগুলো এজেন্সি আছে, কিন্তু চিটাগং একটা আনট্যাপড মার্কেটে প্রফেশনাল সার্ভিস অনেক বছর ধরে, বিগত অনেক বছর ধরে কেউ দিত না বা দিতে পারতো না, এবং চট্টগ্রামের অনেক মেধাবী তরুণ তরুণীরা সবাই ঢাকামুখী হয়ে গেছে। তো ঢাকার উপর এত যে চাপ, যার কারণে ঢাকা অনেক বেশি পরিমাণ ক্লগড হয়েছে। তো আমরা চেয়েছি যে চট্টগ্রামের ইয়ং মাইন্ডস চট্টগ্রাম থেকে সার্ভ করবে সারা বাংলাদেশে, এবং চট্টগ্রাম যেহেতু কমার্শিয়াল ক্যাপিটাল বলা হয়, তা আমরা সেটাকে আসলে কাজের মধ্যে দিয়ে আমরা সেটাকে রূপান্তর করছি। এবং আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত আমাদের প্রায় 40+ ক্লায়েন্ট আমরা ম্যানেজ করি, এবং চট্টগ্রামের একদম প্রথম সারির যতগুলো ব্র্যান্ড আছে প্রায় সবার সাথে আমাদের কাজ করা হচ্ছে। সো এই যে একটা ডিফারেন্ট লেভেল, সো এটাও যে একটা এমপ্লয়মেন্টের জায়গা, এটাও আমাদের হয়তো আমরা মনে করতে পারি না যে আমি এখানে আসবো, এখানে ইনসেন্টিভ কেমন, এখানে ফ্যাসিলিটিস কেমন। আমরা সব সময় কোনো কিছু দেওয়ার আগে পাওয়ার চিন্তা করি। তো এখন আমি যদি ক্লাবের কথাও বলি, যে আমি যদি চিন্তা করি যে আমাকে আমার অমুক পদ থাকতে হবে, ওই পদে না থাকলে আমি কিছু করতে পারবো না, ব্যাপারটা আসলে কখনো এরকম না। আপনি যদি একজন সিম্পল ভলান্টিয়ার হয়ে কিছু পাওয়ার আগে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেন, সে আপনি কিন্তু দেখা যাবে যে আপনার পারফরমেন্স বা আপনার যে আপনি একটা ডিসরাপশন তৈরি করছেন, আপনি যে একটা এক্সাম্পল তৈরি করছেন, সেই সেম ভলান্টিয়ারটা কিন্তু সামনের সময়টুকুতে সে প্রেসিডেন্ট হতে পারবে। এবং এটাই হয়, যারা পাওয়ার চাইতে দেয়ার বেশি চিন্তা করে তারাই কিন্তু অনেক বেশি পায়। তো আমাদের সবসময় চিন্তা করে আমি আমি কতটুকু দিতে পারছি, আমার স্কিলস দিয়ে, আমার এফোর্ট দিয়ে, আমার শ্রম দিয়ে, আমার সময় দিয়ে আমি কতটুকু দিতে পারছি। আমি যখন দিব, তো পৃথিবী কিন্তু অবশ্যই পে ব্যাক করে, ফিরে আসবেই। বাট ইনস্ট্যান্ট চিন্তা করা যাবে না আমি আজকে করলাম কালকেই আমার রিটার্ন আসতে হবে, কালকেই প্রমোশন হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এটার জন্য সার্টেন সময় দিতে হবে। সবাই কিন্তু খেয়াল করে যে আপনারা আমরা কে কতটুকু কাজ করছি, কে কতটুকু ডিজার্ভ করি। তো আমার মনে হয় আমি আমাদের আজকে এখানে যারা স্টুডেন্ট যারা আছো তাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে, যে আমার এই বিগত এক্সপিরিয়েন্স গুলো থেকে, বা আমি নিজেও ভার্সিটি লাইফ থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে অনেক বেশি পরিমাণ যুক্ত ছিলাম। আমি আমার ভার্সিটি বিজনেস ক্লাবের সাথে যুক্ত ছিলাম, পরবর্তীতে রোটার অ্যাক্টিং এর সাথে আমার কাজ করা হয়েছে। তো রোটার ক্লাব অফ চিটং সাউথে আমি ছিলাম, সেখানে আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাদের নিজেদের একটা অর্গানাইজেশন আছে টিম চিটাগং, যেখানে আকিব আমাদের সাথে কাজ করছে। সো টিম চিটাগং এর আমি ওয়ান অফ দ্য কো ফাউন্ডার্স এবং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছি। তো তো আমার এই যে একটা লম্বা এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা সবাইকে বলতে পারি, যে আমাকে পাওয়ার আগে দেওয়ার কথা চিন্তা করতে হবে। আমি যে সবসময় চিন্তা করি আমি কি পাচ্ছি, আমি কি পাচ্ছি, আমি তো ছেড়ে দিতে হবে। যখনই আমরা লিডারশিপের কথা বলবো, যখনই আমরা গ্রোথের কথা বলবো, ডেভেলপমেন্টের কথা বলবো, আমি থেকে আমরা হতে হবে। তো এখানে আমরা কেউই কিন্তু আমির কারণে কিন্তু আজকে আমরা এখানে নেই, আমরা হয়েছি বলেই এখানে আছি। সো এখানে আমিত্ব ছেড়ে দিয়ে আমরাতে আসতে হবে, কারণ আমরা যখন সবাই একসাথে ওয়ার্কআউট করি তখন কিন্তু একটা জিনিস কাজ করা যায়। একটা জিনিস বলা হয় যে 10-এর লাঠি 1-এর বোঝা। সো 10 জন মিলে কাজ করলে সেটা যেমন একটা মানে একটা লাঠিকে যেমন আমরা আলগে ফেলতে পারি, একটা অনেক ওজনদার কিছুকে, কিন্তু একজন করতে গেলে তার জন্য অনেক বড় বোঝা, এটা তার জন্য অনেক কষ্টকর। এভাবে যদি চিন্তা করা হয়, আমরা এই জিনিসগুলো সবাই জানি, কিন্তু আমরা অনেক সময় আমাদের সময়ের সাথে সাথে আমরা এটা ভুলে যেতে থাকি, যে আমি হয়তো কোন একটা কিছু থেকে বঞ্চিত হচ্ছি, আমি এই জিনিসটা ডিজার্ভ করি বাট পাইনি। তো এই ধরনের কাজগুলো করার সময় যখন টিম ওয়ার্কে কাজ করি, আমরা যখন সংগঠনে কাজ করি, যখন আমরা কলিগ হিসেবে কাজ করি আমাদের টিমে, তো তখন আমাদের কাছে চিন্তা করতে হবে যে আমাদেরকে অনেক বেশি পরিমাণ ওপেন আপ হতে হবে এবং স্পেস ক্রিয়েট করে দিতে হবে। যে হয়তো কোনো একজন সমস্যা আছে, তাকে সাহায্য করা, তার কোনো কাজটুকুকে একটু এগিয়ে নিয়ে দেওয়া। সে হয়তো পরবর্তীতে আপনার কোনো একটা বিপদে সেই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ এমন সবসময় আপনি সুস্থ থাকবেন সেটাও কিন্তু নরমাল না। আপনি অসুস্থ হবেন, আপনার বিপদ আসতে পারে, আপনার অনেক ধরনের সমস্যা আসতে পারে। আসলে টিম ওয়ার্ক মানে হচ্ছে, এটা হচ্ছে একটা পরিবারের মতো। পরিবারে যেমন আমরা একজন অপরজন সদস্যের কথা চিন্তা করি, কেউ যদি খারাপ থাকে তখন আমাদের খারাপ লাগে। আমরা যখন টিমে কাজ করব, কেউ যদি অসুস্থ থাকে, কেউ যদি ভালো পারফর্ম না করে, তাহলে এটা কিন্তু সবারই উচিত তাকে সাহায্য করা, যে কেন সে পারফর্ম করতে পারছে না, তার কি সমস্যা হচ্ছে। এবং কারোর মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, তখন উচিত যে ওই ভুল বোঝাবুঝি গুলোতে তখন তাদেরকে কনফ্লিক্ট ম্যানেজমেন্টে কাজ করা। যে একটা কনফ্লিক্ট হলো, তখন
আমরা যেন সেটাতে গিয়ে সেটা ম্যানেজ করার চেষ্টা করি, আমরা যেন সেখানে গিয়ে তৃতীয় পক্ষ হয়ে সেখানে আরো আগুনের মধ্যে যে কয়লা ঢালার মতো বা তেল ঘি ঢালার মতো আরেকটু বাড়িয়ে দেওয়া, ওটা যেন না করি। কারণ ওটা করলে হয়তো আমার সার্টেন একটা উদ্দেশ্য আমার সফল হবে, বাট দিন শেষে কিন্তু আমি অ্যাজ এ হোল আমরা সবাই এটাতে ক্ষতিগ্রস্ত হব। তো সবাই ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমি নিজে ক্ষতিগ্রস্ত হওয়া, আর আমি নিজে ক্ষতিগ্রস্ত হওয়া মানে সবারই ক্ষতিগ্রস্ত হওয়া। তো এই ব্যাপারটা হচ্ছে আর কাজ করে যে আমি থেকে আমরাতে আসতে হবে, যে আমরা লিডারশিপ নিয়ে অনেক কিছু বলি, অনেক স্কিলস দরকার, এই কঠিন সময়ে অনেক কিছু করা দরকার, বাট সবার আগে আমি থেকে আমরাতে আসতে হবে। এবং আমি যদি এটাকে 3টা শব্দে বলি, কারেজাস হতে হবে, সাহসী হতে হবে, কম্প্যাশনেট হতে হবে, অনেক বেশি পরিমাণ প্যাশন ড্রিভেন হতে হবে, এবং কম্পিটেন্ট হতে হবে, দক্ষ হতে হবে। এই 3টা জিনিস যদি থাকে, কারেজাস, কম্প্যাশনেট এন্ড কম্পিটেন্ট, তাহলে ডেফিনেটলি আমরা এই যে একটা কঠিন সময়, এই সময়টুকুতে আমরা সবাই একসাথে অবশ্যই এই দুঃসময়টুকু মোকাবেলা করতে পারি। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমাদের জান্নাতুল মামা কমেন্ট করছে, ভাইয়া আপনার লিড বাংলাদেশে অপরচুনিটি কি আমাদের স্টুডেন্ট কোন ধরনের অপরচুনিটি থাকতে পারে? ওকে, সো আমাদের ক্ষেত্রে অপরচুনিটি অনেক বেশি পরিমাণ ওপেন। আমরা এখনকার আমাদের যে জব রিকোয়ারমেন্টে আমরা চাই ডেফিনেটলি যারা পড়াশোনা করছেন খুব ভালো করে পড়াশোনা করেন, একটা সার্টেইন সিজিপিএ মেনটেন করার চেষ্টা করেন, সেটা অ্যাটলিস্ট 3, এটা সব জব রিকোয়ারমেন্টে প্রয়োজন হয়। কিন্তু কারো যদি 4th ইয়ারে এসেও কোনোভাবেই রিকভার করা না যায় যে আমি 3 এর নিচে আছি, তাহলে কিন্তু আসলে হতাশ হওয়ার কিছু নেই। এখন যে বর্তমান যে যুগ, সেখানে আসলে রেজাল্টের চাইতে আপনি কতটুকু আউটপুট দিতে পারছেন, আপনি কতটুকু স্কিল, সেটা দেখা হচ্ছে। তো হতে পারে হয়তো আপনার রেজাল্ট অনেক বেশি ভালো নয়, বাট আপনি অনেক বেশি পরিমাণ স্কিলড, আপনি আপনার সার্টেন সেগমেন্টে অনেক বেশি পরিমাণ জানেন এবং কাজ করেন, এবং আপনি রেজাল্ট ড্রিভেন এবং আপনি প্যাশনেট। তো এই বিষয়গুলো যাদের মধ্যে থাকে তাদেরকে আমরা নেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে আমরা তাদেরকে নিই যারা সার্টেন লেভেল অফ পড়াশোনা শেষ করে এসেছেন, অ্যাটলিস্ট যারা ব্যাচেলর শেষ করছেন, যারা কমিউনিকেশনে ভালো, যারা ইন্টারপার্সোনাল স্কিল ভালো, যারা প্রেশার নিতে পারেন, যারা প্রবলেম সলভ করতে পারেন, যারা ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারেন, এবং অবশ্যই যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে। এবং এই কাজগুলো করার জন্য আমাদের এখানে যে অপরচুনিটিগুলো, আমরা রিসেন্টলি ইন্টার্নশিপ ওপেন করেছি, এবং আমাদের অলরেডি বেশ কিছু ইন্টার্ন অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং সামনের মাস থেকে তারা আমাদের সাথে কাজ করা শুরু করবেন। বাট এটাই শেষ নয়, সময়ের সাথে সাথে আমরা প্রতিনিয়তই আমাদের ইন্টার্নশিপের অপরচুনিটি থাকে। আমাদের ডিফারেন্ট সেগমেন্টে, আমাদের যে সেগমেন্টের কথাগুলো বলি, আমাদের এখানে ক্লায়েন্ট সার্ভিসিং এর অপরচুনিটি থাকে। আমাদের এখানে ক্লায়েন্ট সার্ভিসিং অপরচুনিটি কি? ক্লায়েন্ট সার্ভিসিং অপরচুনিটি ক্লায়েন্টের সাথে আমরা যারা এজেন্সি আছি তার সাথে কমিউনিকেশন মেনটেন করা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট জানা, সেটা এজেন্সিকে জানানো, অর্থাৎ ব্রিজ হিসেবে কাজ করা। তাহলে এই ক্ষেত্রে কারা কারা বেশি ভালো কাজ করতে পারে? যাদের কমিউনিকেশন স্কিলস অনেক ভালো, যাদের নেগোসিয়েশন স্কিলস অনেক ভালো, যারা ইনফ্লুয়েন্স করতে পারে, এই ধরনের মানুষ যারা আছে তারা ক্লায়েন্ট সার্ভিসিং এ কাজ করতে পারে। আর যারা যারা গ্রাফিক্স ডিজাইন ভালো পারেন, তাদেরকে আমরা আমাদের যে ভিজুয়ালাইজার, আমাদের ক্ষেত্রে আমরা বলি ভিজুয়ালাইজার, কারণ শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন করলেই কিন্তু আসলে ভিজুয়ালাইজার হওয়া যায় না। ভিজুয়ালাইজার হতে হলে গ্রাফিক্স ডিজাইন জানতে হবে, ইমাজিনেশন পাওয়ার থাকতে হবে, এবং একই সাথে এই দুটোকে ব্লেন্ড করে কিভাবে একটা জিনিস আমরা ক্রিয়েট করতে পারি, সেই ক্রিয়েটিভ মাইন্ডসেটটা থাকতে হবে। সো এই জায়গাগুলোতে হচ্ছে যে আমরা ভিজুয়ালাইজারে কাজ করতে পারে। কপি রাইটিং এবং কন্টেন্ট রাইটিং এর অনেক স্কোপ আছে। যারা ভালো লেখালেখি করতে পারেন তারা কপি রাইটিং আসতে পারেন। যারা মনে করেন যে আমি কোনো একটা বিষয়, কোনো একটা পণ্য বা সেবা নিয়ে আমি 3-4 লাইনে খুব সুন্দর করে গুছিয়ে লিখিয়ে আনার মতো ক্ষমতা আমার আছে, ক্যাপাবিলিটি আছে, তারা এই কন্টেন্ট রাইটিং আসতে পারেন। যারা 3-4 শব্দে 5 শব্দের মধ্যেই কোনো একটা ইমেজকে, কোনো একটা বিষয়কে ফুটিয়ে তুলে নিয়ে আসতে পারেন। যেমন আমি জাস্ট বলি একটা কপি, যে চলো বহুদূর, দুটো শব্দ, বাট দুটো শব্দ দিয়ে কিন্তু আমি অনেক কিছু মিন করছি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যাব একসাথে অনেক দূরে। সো এটাকে আমাকে বোঝাচ্ছে যে আমি একটা পটেনশিয়াল একটা কিছুর কথা বলছি, ফিউচারের কথা বলছি, পরিবর্তনের কথা বলছি।
আমি দুটো শব্দ দিয়ে এই কপিটা দিয়ে আমি কিন্তু পুরো বিষয়টাকে তুলে এনেছি। তো যারা এই ধরনের কাজ আসতে চান, যারা ভালো লেখালেখি করেন, যারা হয়তো ফেসবুকে এতদিন স্ট্যাটাস ভালো লিখতে জানতেন, তাদেরকে তখন কমার্শিয়াল রাইটিং তারা করতে পারবেন। বাট সেটার জন্য কিন্তু অবশ্যই পড়ালেখা করতে হবে। আমরা হয়তো ফেসবুকে যে ধরনের লেখালেখি করি সেটা কিন্তু কমার্শিয়ালি ভায়াবল কিনা সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ওইটা আমার যে কাস্টমার বা আমার যে অডিয়েন্স তারা দেখে এনগেজ করতে পারছে কিনা, মিনিংটুকু বুঝতে পারছে কিনা, এটাও ইম্পর্টেন্ট। তোমাদের কপি রাইটিং এ কাজ করার সুযোগ থাকে, কন্টেন্ট রাইটিং এ কাজ করার সুযোগ থাকে, বিজনেস ডেভেলপমেন্টে কাজ করার সুযোগ থাকে, যেটা আমার ডিপার্টমেন্ট, আমি যেটা রান করি, আমি যেটা লিড করি। তো বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে নতুন নতুন ক্লায়েন্ট জেনারেট করা, নতুন কোন কোন জায়গায় মার্কেটিং অপরচুনিটি আছে এগুলো খুঁজে বের করা, কাদেরকে নতুন ক্লায়েন্ট হিসেবে অনবোর্ড করানো যায়, এবং এক্সিস্টিং ক্লায়েন্ট যারা আছে তাদের কাছ থেকে কিভাবে নিউ বিজনেস ক্রিয়েট করা যায়। অর্থাৎ আমার একজন ক্লায়েন্ট, সে আমার সাথে অলরেডি কাজ করছেন মার্কেটিং নিয়ে, এখন তার কাছ থেকে আমি নতুন কি করতে পারি। হয়তো সে আমার সাথে মার্কেটিং কাজ করছে, আমি তাকে বলতে পারি যে আপনার তো একটা ভিডিও বানানো দরকার, আপনার এত বড় প্রতিষ্ঠান, আপনার পুরো সামারি নিয়ে বা আপনাকে নিয়ে, মানে আপনাদের প্রতিষ্ঠান নিয়ে মানুষকে জানানোর মতো কোনো টিভিসি নেই বা ওভিসি নেই। সেটা নিউ বিজনেস কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। তো এই ধরনের যাদের মধ্যে অনেক বেশি পরিমাণ আকাঙ্ক্ষা থাকে, যারা অনেক বেশি পরিমাণ সেলফ ড্রিভেন, তারা বিজনেস ডেভেলপমেন্টে কাজ করতে পারে। এর পাশাপাশি হচ্ছে যে যারা অনেক বেশি পরিমাণ পিপল মোবিলাইজ করতে পারে, পিপল হ্যান্ডেল করতে পারে, তারা এইচআর আসতে পারে। যারা ফাইন্যান্স অ্যাকাউন্টিং এ ভালো, কিভাবে কস্ট কাট করে কোম্পানিকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া যায়, তারা এখানে আসতে পারে। যারা ভালো ভিডিও এডিটিং পারে, যারা ভালো ফটোগ্রাফি পারে, যারা ভালো এডিটিং করতে পারে, অর্থাৎ সার্টেন ডিপার্টমেন্টে আমাদের এই ধরনের মানুষদেরকে প্রয়োজন। বাট আমি যদি ইন জেনারেল বলি, আমাদের মধ্যে যে আমি শুরুতে যে স্কিলস এর কথাগুলো বলেছি, তো মোরলেস সবার জন্য হয়। আর একটা জিনিস বলে রাখি, যে এই মার্কেটিং এজেন্সি মানে এমন নয় যে তাকে অবশ্যই মার্কেটিং এ পড়াশোনা করে আসতে হবে, তাকে বিবিএ পড়তেই হবে, ইটস নট নেসেসারি। আমাদের এখানে অনেকজন আছেন যারা অ্যাবসলিউট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে আছেন। আমাদের এখানে সিএসসি ডিপার্টমেন্টের মানুষ আছেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মানুষ আছেন, ফাইন্যান্স ডিপার্টমেন্টের মানুষ আছেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মানুষ আছেন, মার্কেটিং তো আছেনই। তো এটা মনে করার কোনো কারণ নেই, যেটা আমাদের মধ্যে সবসময় এক ধরনের একটা বিষয় কাজ করে যে আমি যেই সাবজেক্টে পড়েছি ওই সাবজেক্টেই জব করতে হবে, ওই সাবজেক্টের বাইরে যাওয়া যাবে না। ওই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আপনি যদি ওই সাবজেক্টের বাইরে ডিফারেন্ট কোনো সাবজেক্ট ভালো করতে পারেন, আপনি যদি স্কিল থাকেন, ওয়াই নট, আপনি অবশ্যই করতে পারেন, আপনি পড়া উচিত। আমরা দেখবো যে বাংলাদেশের আমি যদি বড় বড় প্রতিষ্ঠানগুলোর সিইওদেরকে দেখি, তাদের কিন্তু একটা বড় অংশ তারা কেউই কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ডের নয়। তারা ট্রিপলি থেকে এসেছেন, সিএসসি থেকে এসেছেন, ম্যানেজমেন্ট থেকে এসেছেন, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছেন। আমি সবচেয়ে বড় এক্সাম্পলটা দিতে পারি যে গ্রামীণ ফোনের বর্তমান যিনি সিইও মিস্টার ইয়াসির আজমান। সো ইয়াসির আজমান কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স করা একজন স্টুডেন্ট, বাট উনি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েই থেমে থাকেননি। উনি পরবর্তীতে কিন্তু আইবিএ থেকেই পড়াশোনা করেছেন। তো এইটা মনে করার কোনো কারণ নাই। আমি আমি প্রশ্নর আগে নিজে থেকেই বলি যে আমরা অনেকে হীনমন্যতায় ভুগি, যে আমি তো এরকম একটা ভার্সিটিতে পড়ছি, বাংলাদেশ তো অনেক ভার্সিটি, অনেক কম্পিটিশন, তো আমার ভার্সিটিকে সবাই চিনে না, আমি কি জব পাবো কিনা। তো এটা আসলে মাথা থেকে জেনে ফেলা উচিত। আপনি যদি স্কিলড হন, বাংলাদেশে কেন পৃথিবীর যে কোনো জায়গায় আপনার এমপ্লয়মেন্ট হবেই, এটা গ্যারান্টিড। তো আপনি আসলে এখন আর কেউ দেখে না আপনি কোন ভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, কোন সাবজেক্টে পড়েছেন, কি আপনার রেজাল্ট দেখে আপনি আমাকে রেজাল্ট দিতে পারছেন কিনা। আপনি যদি স্কিল হয়ে রেজাল্ট দিতে পারেন, আপনি যে কোনোখানে যে কোনো জায়গায় ফিট ইন করতে পারেন। অনেকে বলতে পারে মামা চাচা লাগে, রেফারেন্স লাগে। এখনকার সময় মামা চাচা হচ্ছে আপনার নিজের স্কিলস, আর এখনকার সময় রেফারেন্স হচ্ছে আপনার তৈরি করা নেটওয়ার্ক। সো আপনাদের ফোর্থ সিটি ইউনিভার্সিটিতে যদি অ্যালামনি নেটওয়ার্ক থাকে, তাদের সাথে যুক্ত হন। লিঙ্কডইনে খুঁজে বের করুন ফোর্থ সিটি ইউনিভার্সিটি থেকে পাশ করে কোন কোন ভাইয়া আপু কোথায় আছেন। আপনি জাস্ট সার্চ করবেন যে পিপল স্টাডিড ইন ফোর্থ সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আপনি শত শত হাজার হাজার মানুষ পাবেন। আপনি নিজে জেনে অবাক হবেন যে আপনার ভার্সিটির ভাইয়াপুরা কোন কোন প্রতিষ্ঠানের বড় বড় জায়গায় আছেন। তো আপনি যখন কোন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, তাহলে ওই কোম্পানি সার্চ করে দেখুন লিঙ্কডইনে ওই কোম্পানির কোনো একজন ব্যক্তি আপনার ভার্সিটির এক্স অ্যালামনি কিনা। তাহলে কিন্তু ডেফিনেটলি ওটা আপনার জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তো আমরা কিন্তু আসলে প্রবলেমের দিকে এত বেশি ফোকাস করি যে সলিউশনে যে একটা বিশাল ব্যাপার আছে,
আমি যদি চেষ্টা করি অবশ্যই সলিউশন কিন্তু আসলে আনা সম্ভব। আমার সবসময় মামা চাচা থাকতে হবে নট নেসেসারি, আমার সবসময় কিন্তু এই এক্সটার্নাল ফোর্স প্রয়োজন, বাট এটা না হলে যে পৃথিবীর এটাই শেষ তা কিন্তু নয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আমরা এখন আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা এখন দর্শকদের মধ্য থেকে কিছু কমেন্টস নিতে চাই। আশা করছি আমাদের টেকনিক্যাল টিম আমাদের সাথে আছে এবং আমাদেরকে হেল্প করবে। এখন একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে আটকিয়া আকিলা আপু, উনি লিখেছেন অনলাইন সেক্টর লাইক ফ্রিল্যান্সিং কি এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা যায়? প্লিজ জানাবেন। হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যদি ফ্রিল্যান্সিং, এখন ফ্রিল্যান্সিং বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? একটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কাজ করা। আপনি যদি ফাইবারে থাকেন, ফ্রিল্যান্সে থাকেন, কিংবা এই ধরনের ফ্রিল্যান্সিং সাইট যেগুলো আছে freelancer.com কিংবা ফাইবার, তো এই সাইট গুলোতে আপনি যদি একটা সার্টেন প্রজেক্টে কাজ করেন, আপনি যদি ওই প্রজেক্টে কাজ করার পরে একটা সার্টেন গোল অ্যাচিভ করেছেন, সেটাকে আপনি যদি সুন্দরভাবে তুলে ধরতে পারেন, অবশ্যই আপনি আপনার জব এক্সপেরিয়েন্স সেটা দেখাতে পারেন। আপনাকে দেখাতে হবে যে আমি এই সাল থেকে এই সাল পর্যন্ত আমি এই প্রজেক্ট গুলোতে কাজ করেছিলাম, fiverr.com আমি এতটা প্রজেক্ট করেছি, এতটা প্রজেক্টে আমি এই রেজাল্ট আমি আউটপুট দিয়েছিলাম, তখন আপনি ওটা দেখাতে পারেন। হ্যাঁ, আপনি শুধু যদি লিখেন যে আপনি xyz.com কোন একটা সাইটে জাস্ট ফ্রিল্যান্সিং করেছেন, তাহলে আমি অ্যাজ অ্যান এমপ্লয়ার আমি কি বুঝবো আপনি কি করেছেন, বা আপনার কতটুকু এফোর্ট ছিল, আপনার রেজাল্টটা কেমন ছিল, আপনি আপনার প্রজেক্টের আউটকাম কি ছিল, আমি কিছুই জানি না। সো আমাদের কিন্তু প্রেজেন্ট করার সময় কিন্তু সেটা খুব খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় করি কি, কথার কথা আমি একটা ভলান্টিয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ছিলাম, আমি লিখে দিলাম যে আমি প্রেসিডেন্ট এট পিসিআইইউ ভলান্টিয়ার্স ক্লাব, এতটুকু লিখে দিচ্ছি, এত সাল থেকে এত সাল। আমি এমপ্লয়ার হিসেবে আমি কি বুঝতে পারবো? মানে সে কি শুধুই প্রেসিডেন্ট ছিল? তাকে লিখতে হবে প্রেসিডেন্ট থাকাকালীন সে এতটি প্রজেক্ট করেছে, এতগুলো মানুষকে নিয়ে কাজ করেছে, এত হাজার ঘন্টা সে ভলান্টিয়ারি বা কমিউনিটি ওয়ার্ক করেছে। তাহলে তখন এমপ্লয়ার বুঝতে পারবে যে সে কমিউনিটির প্রতি লায়েবল, সে নিজের পড়াশোনার পাশাপাশি সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করে, এবং সে অবশ্যই ইনিশিয়েট করতে পারে, যার কারণে তার ইনিশিয়েটিভ গুলো নেওয়ার কারণে সে আজকে একটা সার্টেন পজিশনে এসেছে। অবশ্যই ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স আমরা শো করতে পারি, বাট অবশ্যই সেটাকে একটু কিউরেটেড ওয়েতে আমাদেরকে উপস্থাপন করতে হবে। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। ভাইয়া অপন কমেন্ট করেছে, ভাইয়া ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স আমাদের জবের জন্য কতটুকু হেল্পফুল হতে পারে? অনেক বেশি হেল্পফুল, এবং যাদের এটা নেই তারা কিন্তু শুরুতেই অনেক বেশি পিছিয়ে যায়। একদম স্ট্রেট কথা। যারা ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে, এর মানে হচ্ছে আমি একটু আগে যেটা বলেছি যে সে সেলফলেস, সে নিজ থেকে কাজ করে। ভলান্টিয়ারদের আমরা কিন্তু এমন না যে আমরা টাকা পয়সার বিনিময় করি বা কোন একটা কিছু জন্য করি। হ্যাঁ, আমাদের জন্য হ্যাঁ সার্টিফিকেট আর রিকগনিশন এটা আমাদেরকে কি ড্রাইভ করে, এটা আমাদেরকে ইন্সপায়ার করে, সেটা আমাদের প্রয়োজন। সো ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স যখন থাকে তখন আমি শিখতে পারি, তখন এমপ্লয়ার বুঝে যে একসাথে অনেকগুলো মানুষের সাথে কাজ করার জন্য যে ধরনের একটা মানসিকতা দরকার, এই মানসিকতাটা এই মানুষের আছে। সো ডেফিনেটলি এই ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স জবের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে কাজ করে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমাদেরকে নেওয়াজ শরীফ আমাদের কমেন্ট করেছে, লিডারশিপ কি শেখা যায় নাকি চর্চার বিষয়? আচ্ছা, লিডারশিপ অ্যাকচুয়ালি বোথ, মানে এটা আসলে ডিপেন্ড করে। লিডারশিপ যদি আমি একদিক থেকে বলি, লিডারশিপ শেখার বিষয়। আমি কাজ করতে করতে, টিমের সাথে কাজ করতে করতে, বা ডিফারেন্ট প্রবলেমস নিয়ে যখন কাজ করা শুরু করব, তখন কিন্তু আমি লিডারশিপের বিভিন্ন কোয়ালিটি আমার মধ্যে গ্রো করা শুরু করবে। আবার শেখার কথা যদি বলি, শেখার ব্যাপারটা হচ্ছে যে লিডারশিপের অনেকগুলো কোর্স এখন হচ্ছে। তো বাংলাদেশের অনেকগুলো কোর্সই হয়, যেমন আমি যদি আমার এক্সাম্পল দিয়ে বলি, আমি বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার থেকে একজন এপিএল গ্রাজুয়েট ছিলাম, সামিটে ডেলিগেট ছিলাম। তো আমি সেখান থেকে আমি শিখেছি, সেখান থেকে আমি লিডারশিপ শিখেছি। বাট আমি যদি লিডারশিপ শিখে আর কোনো কিছু না করতাম, তাহলে কিন্তু আমার ওই যে শেখা লিডারশিপ সেটা কাজ করতো না। আমি সেটা শেখার পরে এরপর আমি চর্চা করেছি। অ্যাকচুয়ালি ইট ইজ মানে কম্বিনেশন অফ বোথ, মানে আপনি যেমন শেখাও যেমন প্রয়োজন, চর্চা করাও তেমনি প্রয়োজন। তো কিছু থাকে বর্ন লিডারশিপ, যারা জন্ম থেকে লিডার, তারা একটা ডিফারেন্ট সিনারিও থেকে বড় হয়ে আসে। আর যারা জন্ম থেকে লিডার না, তারাও কিন্তু লিডার হতে পারে, বাট তারা যদি সার্টিন সেট অফ ট্রেনিংস নেয়, স্কিলস গুলোকে পলিশ করে, এবং অবশ্যই 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 সেটাকে প্র্যাকটিস করতে হবে।
আপনি সার্টিফিকেট নিলেন, আপনি লিডারশিপ কোর্স করলেন, কিন্তু আপনি সেটা ইমপ্লিমেন্ট করলেন না, তাহলে সেটা কিন্তু আসলে আর লিডারশিপ না। সো ইট ইজ অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ বোথ। আপনাকে শিখতে যেমন হবে, প্র্যাকটিসও তেমন করতে হবে। ভাইয়া, আমাদের সাথে বিজনেস ক্লাবের কোঅর্ডিনেটর মোহাম্মদ আতিক স্যার আমাদের সাথে জয়েন দিচ্ছে। তো স্যারের কমেন্টটা, স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। তো আরিফুল হক কমেন্ট করছে ভাইয়া, বর্তমান কোভিড-19 আরিফুল হক একটা বিজনেস রান করে, সেটা হচ্ছে অনলাইন সেক্টর নিয়ে। সো ওর একটা ব্যর্থ হচ্ছে, মানে ও সামনে অনলাইন কোন কোন দিকগুলো সামনে মেনে চলে বা আর একটু ওর বিজনেস রান হতো, সেটা যদি কিছু বলতেন, মানে কোন বিষয়গুলো অনলাইন সেক্টরটা একটু বেশি এফোর্ট দিতে হবে। আমি যদি জানতে পারতাম ওনার বিজনেসটা কি নিয়ে, তাহলে হয়তো বলাটা একটু ইজি হতো। বাট আমি যদি ইন জেনারেল বলি, অনলাইন বিজনেস যদি হয়, বিজনেসটা হচ্ছে আমসেল করে, ও আম সেল করে। সো আমের সিজন এখন অলমোস্ট শেষের দিকে। তো এখন ওনাকে যেটা করতে হবে, ওনাকে কিন্তু ওনার বিজনেস পাইভট করতে হবে। সো আমি বিজনেস পাইভটিং এর একটা জাস্ট এক্সাম্পল দেই, যে পাঠাও অ্যাপস, আমরা যখন দেখি যে পাঠাও অ্যাপসকে আমরা চিনি, ওখানে আমরা রাইড শেয়ার করা যায়, ওখানে পার্সেল করা যায়, ওখানে হচ্ছে যে কি বলবো, এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পাঠানো যায় বা এই ধরনের কাজ করা যায়। কিন্তু এই করোনাতে আমরা দেখলাম সেখানে এখন গ্রোসারি আইটেম সেল করা হচ্ছে, সেখানে এখন ওষুধ সেল করা হচ্ছে, সেখানে এখন অন্যান্য অনেক সার্ভিস যুক্ত হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমি বিজনেস পাইভট করে, আমার বিজনেস কি একটা জায়গায় ছিল, বাট আমি সেম এক্সিস্টেন্ট যেই আমার রিসোর্স আছে সেটাকে আমি ইউটিলাইজ করে ডিফারেন্ট একটা নিডস আমি মিট করছি। তো আমার কাছে মনে হতে পারে যে পাঠাও তো রাইড শেয়ারিং অ্যাপ, সে কেন এটা বিক্রি করবে? কারণ হচ্ছে প্রয়োজন। এখন রাইড শেয়ারিং যেহেতু এই মুহূর্তে বন্ধ, যেহেতু অন্যান্য সার্ভিস বন্ধ, তাহলে আমাকে তো টিকে থাকতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমার বিজনেস মডেলে চেঞ্জ আনতে হবে। তো উনি যেহেতু আমের বিজনেস করছেন, তো একটা হচ্ছে আমের সিজন এখন শেষ হয়ে আসছে, বাট উনি যেটা করতে পারেন, উনি আমগুলোকে স্টক করে রাখতে পারেন। সেটার জন্য ওনার একটা হিমাগার প্রয়োজন। উনি যাতে আমগুলোকে স্টক করে রাখতে পারেন এবং সারা বছর জুড়ে উনি যেন আমগুলোকে সেল করতে পারেন, সেটার একটা স্ট্র্যাটেজি উনি নিতে পারেন। বিজনেসম্যান আর এন্টারপ্রেনারের ডিফারেন্সটা হচ্ছে, বিজনেসম্যান শুধু আম সেল করে, আমি একটা এক্সাম্পল বলি, আর উদ্যোক্তা আমও সেল করবে, আমটাকে জুস বানিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে সেল করবে, আমের স্লাইস গুলোকে সেল করবে, কাস্টার্ড বানিয়ে সেল করবে। তো উদ্যোক্তা হচ্ছে একটা উদ্যোগকে বিভিন্ন ভাবে মানুষের কাছে পৌঁছানো। তো আম মানে শুধু মানে আস্ত আম নয়, এটা জুসে আসতে পারে, সেটা স্লাইস হয়ে পুডিং আসতে পারে, সেটা কেক হিসেবে আসতে পারে, সেটা চকলেট হিসেবে আসতে পারে, যেটা ম্যাঙ্গো মিল্কশেক হিসেবে আসতে পারে। একটা ব্যাপার হচ্ছে যে উনি এই 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 যে পাইভটিং করা, এটা একটা দরকার, এবং উনার অনলাইন প্রেজেন্সটাকে অনেক বেশি পরিমাণে স্ট্রং করা। আবার আমরা সবসময় অনলাইন প্রেজেন্সকে মনে করি যে আমাকে অনেক বেশি পরিমাণে টাকা খরচ করতে হবে, বুস্ট করতে হবে। তো ডিজিটাল মার্কেটিং এর একটা ভুল কনসেপ্ট হচ্ছে বুস্ট করা। এটা আমি আজ ডিজিটাল মার্কেটার, আমি এটা আমার বলা উচিত, সেজন্য আমি বলছি যে আমরা সবাই একটা ভুল ধারণা নিয়ে আছি, যারা এখানে সবাই ছোট ছোট বিজনেস হয়তো অনেকে রান করছি। বুস্টিং মানে হচ্ছে যে আপনি মানুষের কাছে পৌঁছাচ্ছেন ফেসবুকের প্ল্যাটফর্ম ইউজ করে, বাট আপনার কন্টেন্ট যদি স্ট্রং না থাকে, আপনি যদি এনগেজমেন্ট জেনারেট করতে না পারেন, তাহলে আপনার এই বুস্টিং কিন্তু আসলে কালার গর্ভে হারিয়ে যাবে। কারণ প্রতিদিন শত শত মানুষ বুস্ট করছে, আপনার বুস্ট বা আপনার কন্টেন্টকে কেন মানুষ মনে রাখবে? এটার আনসার আপনি যেদিন থেকে বের করতে পারবেন, সেদিন থেকে আপনার বিজনেস ডিফারেন্ট একটা সাকসেসের দিকে যাবে। আর আরেকটা যেটা ভালো বিষয় মাথায় রাখতে হবে, ট্রাস্ট এনশিওর করতে হবে এবং লয়াল কাস্টমার জেনারেট করতে হবে। আপনি শর্ট টার্মের জন্য কোনো ধরনের প্রতারণা করা যাবে না। প্রাইস নিয়ে প্রতারণা করা যাবে না, পণ্যের মান নিয়ে প্রতারণা করা যাবে না, এবং অবশ্যই লয়াল কাস্টমার, যিনি আজকে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছেন, তিনি যেন 2 দিন পর আপনার কাছ থেকেই আবার আম কিনতে আসেন। কারণ আপনি প্রতিবার যখন নতুন কাস্টমার জেনারেট করবেন, আপনার কস্ট অনেক বেড়ে যাবে। একজন নতুন কাস্টমার, এটা মার্কেটিং স্টুডেন্ট যারা পড়েছেন তারা জানেন যে একজন এক্সিস্টেন্ট কাস্টমারের চাইতে একজন নতুন কাস্টমার তৈরি করতে 25% এক্সট্রা খরচ হয় যে কোনো কোম্পানিতে। এটা একটা জেনারেল কনসেপ্ট, এটা মার্কেটিং এ যারা পড়ছেন তারা সবাই জানবেন। তো আমাদেরকে যেটা করতে হবে, অনলাইনে এই যে আমরা বলি যে বড় বড় ই কমার্সের কথা বলি, তারা সবাই ঠিক আছে কিন্তু লয়াল কাস্টমারের কারণে। যারা একজন কিনছেন তারা বারবার কিনছেন। তো আমি যখন বারবার কেনা শুরু করব, তখন কিন্তু আমরা বিজনেস রান করবে। তো আমরা এই জায়গাটা যেটা ভুল করছি, যে আমরা একজনকে খারাপ সার্ভিস দিচ্ছি, উনি চলে এলে চলে যাক, আমার কি,
বাট উনি কিন্তু আরেকজনের কাছে গিয়ে বলবেন আমি XYZ এই প্রতিষ্ঠান থেকে আম কিনেছি, আম ভালো পাইনি, আপনি কিনবেন না। উনি আপনার ডিমার্কেটিং সাবকনসিয়াস মাইন্ডে করবে। এমন নয় যে ওনার সাথে আপনার কোনো শত্রুতা আছে, কিন্তু উনি যে একটা খারাপ এক্সপিরিয়েন্স পেয়েছেন, এই খারাপ এক্সপিরিয়েন্স উনি জনে জনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে জাস্ট আড্ডার মধ্যে উনি বলে দিবেন। এটা এমন নয় যে উনাকে কেউ ফোর্স করেছে, টাকা দিয়েছে, বাধ্য করেছে। এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমরা যখন খারাপ এক্সপিরিয়েন্স পাই সেটা আমরা সবার আগে শেয়ার করি। তো মেক শিওর করবেন কেউ যেন খারাপ এক্সপিরিয়েন্স না পায়। ইনকেস যদি পেয়েও যায়, হতেই পারে, কারণ মানে আমের ভেতরে তো আমরা কেউ ঢুকে দেখি না যে আম ভালো না খারাপ। তো আপনাকে তখন ওটা অ্যাকসেপ্ট করতে হবে, সেটা রিপ্লেসমেন্ট পলিসিতে এনে সেটা যত ভালো সার্ভিস দেওয়া যায়। তো অনলাইনে টিকে থাকার সবচেয়ে বড় দরকার ভালো সার্ভিস এন্ড হচ্ছে আপনার কনসিস্টেন্সি। আপনার ভালো সার্ভিস থাকতে হবে, ভালো সার্ভিস, কনসিস্টেন্সি থাকতে হবে, লয়াল কাস্টমারের কনসিস্টেন্সি রাখতে হবে। এই বিষয়গুলো মেনটেন করতে পারলে যে কোনো বিজনেস আপনার অবশ্যই সাস্টেন করতে পারবে। বাট শর্ট টার্মে তাড়াতাড়ি রাতারাতি ম্যাজিক, এটা কখনো মাথায় রাখবেন না। অনলাইন মানে কখনোই ম্যাজিক না। আপনি অনলাইনে যদি এক লাফে গাছের চড়ে উঠতে পারেন, এক লাফে মাটির ভেতরেও চলে যেতে পারবেন। জাস্ট এই Definitely বিষয়টুকু মাথায় রাখলে আপনার বিজনেস টিকে থাকতে পারবে। হ্যাঁ, সাদিয়া বলেছেন ভাই আমি ফার্স্ট ইয়ারে বর্তমানে আমাদের ইউনিভার্সিটিতে ভাই আমি সামনে স্কিল ডেভেলপমেন্ট কাজগুলো করতে যাচ্ছি, মানে ওর বর্তমানে এখন কোন স্কিলে বেশি এফোর্ট দিতে হবে সেটা বলতে। ফার্স্ট ইয়ার আপনি যেহেতু পড়ছেন, আমি জানি না উনি কোন সাবজেক্টে বা কোন ডিপার্টমেন্ট, সেটা হয়তো জানলে আমার জন্য বলাটা ইজি হতো। ডিপার্টমেন্ট অফ তবে সিএসসি, তো সিএসসির জন্য সবচেয়ে যেটা যে নতুন আমাদের এই সময়টাতে ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড জব হবে যারা ডাটা সায়েন্টিস্ট হবেন। সো যারা সিএসসি নিয়ে পড়াশোনা করছেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন, ব্লকচেইন নিয়ে কাজ করার চেষ্টা করুন, ইন্টারনেট অফ থিংস আইওটি নিয়ে কাজ করার চেষ্টা করুন। কারণ যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ কাজ করবে। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেই, যে আপনি যখন মোবাইলে যখন অনেক দিন ধরে ইন্টারনেট ইউজ করেন না, তখনই কিন্তু আপনার কাছে অনেক কম টাকায় অফার আসা শুরু করে, যে 9 টাকায় 1 জিবি বা 20 টাকায় 2 জিবি। সেটা কিভাবে আসে? ওই ডাটা সায়েন্টিস্টরাই কিন্তু খুঁজে বের করে যে তার অ্যালগোরিদম দিয়ে যে এই ইউজার গত অনেক মাস ধরে ইন্টারনেট ইউজ করছেন না, তাহলে আমার তাকে ইন্টারনেট ইউজ করাতে হবে। এই ধরনের কতজন ইউজার আছে খুঁজে বের করো, যারা যারা আছে তাদেরকে 9 টাকায় 1 জিবি অফারটা প্লেস করো। আবার যারা রেগুলার ইন্টারনেট ইউজ করে তারা অনেক সময় বলে যে কি আমরা ভালো অফার কেন পাই না, তখন তারাও এটা চেষ্টা করে, তখন তারা দেখে যে এই কাস্টমার আমাদের সার্ভিসটাকে বন্ধ করে অন্য কোনো অপারেটরে সুইচ করছে কিনা। আপনি রাইড শেয়ারিং অ্যাপস এর ক্ষেত্রে আপনি যদি পাঠাও বেশি ইউজ করেন, উবারে ডিসকাউন্ট আসা শুরু করবে, উবার বেশি ইউজ করেন পাঠাও আসা শুরু করবে, ভাইস ভার্সা। তো ওয়ার্ল্ডটা সামনের দিকে ডাটা হচ্ছে আমাদেরকে শাসন করবে। আমাদের ইন্টারনেটে সব ধরনের ডেটাই কিন্তু আমরা দিয়ে রাখছি। ইভেন আমরা ফেসবুক আমাদের প্রচুর ডাটা নিয়ে থাকে। আমি হয়তো গুগলে সার্চ করলাম যে টি শার্ট কোথায় পাওয়া যায় চিটাগং এ, একটু পরে আপনার ফেসবুকে চলে আসবে চিটাগং শহরের যতগুলো টি শার্ট নিয়ে যারা যারা কাজ করছেন সবার অ্যাড কিন্তু আপনার এখানে দেখা শুরু করবে, কারণ ফেসবুক ওই ডেটা নিয়ে কাজ করতে, অ্যালগরিদম নিয়ে কাজ করে। তো যারা সিএসসি নিয়ে পড়ছেন তারা ডাটা সায়েন্স নিয়ে এখন থেকে পড়াশোনা করুন, এবং অবশ্যই প্রোগ্রামিংটা শিখুন। প্লিজ 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 প্রোগ্রামিংটা শিখুন। আমি বলবো সিএসসি ব্যাকগ্রাউন্ডের বাইরে যারা বিজনেস ডিপার্টমেন্টে পড়ছেন, যারা অন্য ডিপার্টমেন্টে পড়ছেন, তারা যদি এই সময়টুকুতে এগিয়ে থাকতে চান অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখুন। তারা ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করুন, বিগ ডেটা নিয়ে পড়াশোনা করুন, কারণ এই বিষয়গুলো আমাদের সামনের দিকে অনেক বেশি পরিমাণে আমাদেরকে রুল করবে। এবং বর্তমানে কিন্তু বাংলাদেশের অনেকগুলো কোম্পানিতে ভালো ডাটা সায়েন্টিস্টের যথেষ্ট অভাব, কারণ আমরা এটার ব্যাপারে জানি না, গুরুত্ব দিচ্ছি না বলে এখানে বেশি পরিমাণ মানুষ পাওয়া যাচ্ছে না। সো যারা এখন থেকে প্রস্তুত হবেন তারা কিন্তু হিউজ স্যালারিতে, হিউজ ফ্যাসিলিটিতে একটা নতুন সেক্টরে কিন্তু সবাই রুটিন করবে। জি ভাই। ভাই রেবেকা কেন কমেন্ট করেছেন জবের ক্ষেত্রে লিংকডইন অ্যাকাউন্ট থাকার প্রয়োজনীয়তা কতটুকু? অনেক বেশি পরিমাণ লিঙ্কডইন থাকার প্রয়োজনীয়তা বোঝায় যে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি পরিমাণ সচেতন। লিঙ্কডইনে থাকলে আমি আপনার আইডি দেখে আপনার যে ইনফরমেশন গুলো আপনি দেখাচ্ছেন আমি বুঝতে পারবো আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোথায় করেছেন, আপনার এক্সট্রা কি কি অ্যাচিভমেন্ট ছিল। আমরা ফেসবুকে কিন্তু আমরা শো করতে পারি না সব সময় যে আমি কথার কথা যে আমি কোন একটা রাইটিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম,
কিংবা আমি কোনো একটা বিজনেস কম্পিটিশনে রানার্স আপ হয়েছিলাম, বা আমি কোনো এক ধরনের আমি কি কি কোর্স করেছিলাম, কি কি ট্রেনিং করেছিলাম, তো এই বিষয়গুলো শো করার কিন্তু স্কোপ থাকে না। তো লিঙ্কডইন থাকলে আমি এই বিষয়গুলো দেখতে পাচ্ছি আপনার ব্যাপারে, এবং আপনাকে কারা কারা রিকমেন্ড করছে, আপনার সাথে কারা কারা কানেক্টেড আছে, কারা আপনার ব্যাপারে ভালো ফিডব্যাক দিয়েছেন, সেগুলো আমরা করতে পারছি। তো যারা স্টুডেন্ট আছেন তারা যেটা করতে পারেন, তারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের যাদের সাথে কাজ করেছেন তাদের কাছ থেকে রিকমেন্ডেশন নেওয়ার চেষ্টা করুন, তারা যেন আপনাদেরকে এন্ডোর্স করে। সাপোজ আপনি প্রেজেন্টেশন ভালো, এখন প্রেজেন্টেশন ভালোটা আমি জানবো কি করে? আমি যখন দেখবো যে আপনার প্রেজেন্টেশন স্কিলস আপনাকে আরো একটা অনেক বড় পরিমাণ মানুষ এন্ডোর্স করছে যে হ্যাঁ, ওর প্রেজেন্টেশন ভালো পারে, আমি তার সাথে কাজ করেছিলাম এই বছরের এই সময় বা এই অর্গানাইজেশনে থাকাকালীন, তখন কিন্তু তার ক্রেডিবিলিটি বিল্ড হয়। তো লিঙ্কডইন থাকার কারণে আপনি বাকি সবার চাইতে এক ধাপে এগিয়ে যাবেন, এবং আপনার নেটওয়ার্কিং এর জায়গাটাতে আপনি অনেক বেশি পরিমাণ ফ্রুটফুল একটা রেজাল্ট পাবেন। আপনি লিঙ্কডইন থ্রুতে আপনি যাদের সাথে কাজ করতে, যেসব কোম্পানিতে কাজ করতে চান, তাদের এইচআর হেড যারা থাকে, ইভেন সিইও কে আপনি ডিরেক্ট চাইলে আপনি মেসেজ করতে পারেন, জানতে পারেন যে আপনাদের অপরচুনিটি কি। গত বছর আমি আপনাদের ফাইন্যান্সিয়াল যে অডিট রিপোর্ট দেখেছিলাম, সেখানে আপনাদের লস হয়েছে। তো অর্থাৎ কোম্পানি রিলেটেড অর এই সেক্টর রিলেটেড কথাবার্তা বলে কনভারসেশন আগানো যায়, তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, সে আসলে এই তার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি পরিমাণ সচেতন, এবং এমন কিছু ব্যবস্থা এখনকার সময় লিঙ্কডইন অ্যাকাউন্ট ইজ আ মাস্ট ফর এভরিওয়ান, ফর এভরি স্টুডেন্ট। লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি। ইটস নট ফর যে আমার বিবিএ পড়াশোনা করছি তাদেরই বেশি দরকার, অ্যাবসলিউটলি নট। প্রত্যেকে যে ডিপার্টমেন্টে পড়েন না কেন, টেক্সটাইলে পড়েন, ট্রিপলিতে পড়েন, লতে পড়েন, যেখানেই পড়েন, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট যখন সিভিতে দিবেন, আপনাকে জাজ করা বা আপনাকে খুঁজে বের করা কিংবা আপনাকে অ্যাসেস করা, এটা এমপ্লয়ারদের জন্য অনেক বেশি পরিমাণ ইজি হয়, এবং তারা অনেক বেশি পরিমাণে সেটাকে প্রেফার করে রাদার দেন ফেসবুক। ইভেন ফেসবুকে যদি থাকেন, অবশ্যই আপনার ফেসবুকের আইডিটা যেন অবশ্যই গুছানো অবস্থায় থাকে, এমন কোনো কিছু শেয়ার করবেন না, প্রোফাইল পিকচারটা এমন যেন না থাকে যেটা খুব ইনডিসেন্ট ওয়েতে থাকতে পারে। এবং আমরা মনে করি ফেসবুক আমার লাইফ মাই রুলস, অনেকেই এই ধরনের মনে করি। এই জায়গাটা সরে আসতে হবে। এখনকার সময় এমপ্লয়াররা কিন্তু ফেসবুকেও এসে তার ক্যান্ডিডেটের আইডি দেখে যে তিনি আসলে কি বিলিভ করেন, কোন জিনিসটা তাকে ড্রাইভ করে, এই বিষয়গুলো দিয়ে বিচার করতে থাকেন এইচআর ডিপার্টমেন্টরা। জি ভাইয়া। ভাইয়া টিপন কমেন্ট করছে, অনলাইন কোর্স করে যে সার্টিফিকেট গুলো পাওয়া যায় সেগুলোকে সিভিতে অ্যাড করা যাবে কিনা? ডেফিনেটলি আপনার যদি সেটা যদি রেপুটেড সাইট গুলো থেকে হয়, লাইক এটা যদি কোর্সেরা থেকে হয়, এটা যদি এডেক্স থেকে হয়, এটা যদি গুগল ডিজিটাল গ্যারাজ থেকে হয়, বা এই ধরনের যতগুলো সাইট আছে সেগুলো থেকে আমরা যদি কোর্স করি, এই কোর্সগুলোর একটা সার্টিফিকেট নাম্বার থাকে, অর্থাৎ এগুলো যে ভ্যালিড এবং এগুলো যে আমি চেক করতে পারবো, সেই জিনিসগুলো আমরা সেখানে মেনশন করবো। আমি যখন সার্টিফিকেটে দিব, সেই সার্টিফিকেটে দিব এবং ওই সার্টিফিকেটের নাম্বারটা আমি দিয়ে দিব, যাতে কোনো এমপ্লয়ার যেন চেক করতে পারে যে উনি আসলে এই কোর্সটা করেছেন কিনা এবং সার্টিফিকেট আসলে ওনার নামে কিনা। তো অবশ্যই এটা আমরা করতে পারি, এবং এই বর্তমান সময়টাতে এটা অনেক বেশি পরিমাণ রেলেভেন্ট। অবশ্যই আপনি সেটা অ্যাড করতে পারবেন। জি ভাইয়া। ভাইয়া রেবেকা কালাম সেকেন্ড কোয়েশ্চেন করেছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে ফাইনাল ইয়ারে যারা আছে তো তাদেরকে কোন ধরনের স্কিল গুলো জেনে রাখতে হবে? আচ্ছা, হ্যাঁ, আমি কোশ্চেনে দেখতে পাচ্ছি যে নিজস্ব ডেভেলপ করতে পারি ভলান্টিয়ার এন্ড অর্গানাইজিং স্কিলস ছাড়া। সো ভলান্টিয়ারিং এই মুহূর্তে করা যাচ্ছে না, হয়তো সরাসরি ফিল্ড এসে করাটা ডিফিকাল্ট। আমি যেটা করতে পারি বা আমরা যেটা করতে পারি, যে কিভাবে একটা বেটার ইমেল রাইটিং করা যায়, কিভাবে ইমেল কমিউনিকেশনটা আরো কনভিন্সিং ইমেল কিভাবে লেখা যায়। আমি হয়তো আমার কোন একজন এমপ্লয়ারকে কনভিন্সিং ইমেল লিখলাম, বা আমি আমার ভার্সিটির যে আমার ডিপার্টমেন্ট হেড থাকে বা টিচার থাকে, তাদের সাথে আমি ইমেল কমিউনিকেশন গুলো কতটুকু ভালো করতে পারছি। তো ইমেল রাইটিং শেখাটা অনেক বেশি পরে ইম্পর্টেন্ট। আমি কনভারসেশন আমি ক্রিয়েট করতে পারছি কিনা, আমি কোনো একটা প্রবলেম আসলে সেটাকে আমি সলভ করতে পারছি না। বারবার কিন্তু এই কথাগুলাই বলছি, কারণ আসলে এই জিনিসগুলা আমরা সবাই এই ওয়ার্ড গুলো শুনি, বাট এই ওয়ার্ড গুলোকে আসলে আমরা কাজে লাগানোর চেষ্টা করি না। যে আমরা সবসময় যে কোনো একটা সমস্যা আসলে মনে করি যে সমস্যাটা তো আমার না, বা আমার সমস্যা না হওয়া পর্যন্ত আমরা সাথে কাজ করতে চাই না। আমার দায়িত্বের বাইরেও যদি আমার সময় সুযোগ হয়, অবশ্যই যদি আমার সেই এরিনা থাকে, আমি যেন সেই জায়গাগুলোতে কাজ করি। তো কিভাবে একটা প্রবলেম সলভ করা যায়, এই ধরনের অনেকগুলো বই পাওয়া যায়, অনেকগুলো কোর্স করা যায়। তো এগুলো আমি শিখতে পারি।
আমি কিভাবে একটা ভালো সিভি রাইটিং করা যায় এই সময়টুকুতে আমরা শিখে ফেলতে পারি, যে ফোর্থ ইয়ার যারা করছেন তাদের যেহেতু সামনে জবের জন্য অ্যাপ্লাই করবেন, তো কিভাবে আমি ভালো সিভি রাইট করা যায় সেটা আমি শিখে নিতে পারি। আমি কিভাবে লিঙ্কডইন প্রোফাইল ভালোভাবে সাজানো যায় সেটাও কিন্তু শেখার একটা বিষয়। লিঙ্কডইন প্রোফাইলে কিন্তু প্রচুর জিনিস অ্যাড করা যায়, এবং আপনি যদি আসলে কিউরিয়াস না হন এবং শেখার আগ্রহ না থাকে, আপনি এখানে কমপ্লিটলি আপনার প্রোফাইলটাকে অল স্টার করতে পারবেন না। সো লিঙ্কডইন প্রোফাইল কিভাবে খুব ভালোভাবে অর্গানাইজ ওয়েতে আমি প্রেজেন্ট করতে পারি সেটা শেখা যায়। কিভাবে একটা প্রেজেন্টেশন খুব সংক্ষেপে খুব সুন্দরভাবে অল্প কথায় কিভাবে আমি প্রেজেন্ট করতে পারি সেটা আমাদের শেখা উচিত। আমরা ভার্সিটিতে তো সবাই প্রেজেন্টেশন দিই, বাট আমরা প্রেজেন্টেশন দেওয়ার সময় প্রেজেন্টেশন দেখে দেখে রিড আউট করি। সো প্রেজেন্টেশন আসলে পড়ার জিনিস না, বা প্রেজেন্টেশন হচ্ছে বেসিক্যালি আপনি একটা কথা বলছেন, সেটার সাথে একটা রিলেভেন্ট ইমেজ অর ভিডিও অর ফিউ লাইনস থাকছে, যেটাতে আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। যারা বিজনেস করার চিন্তা করছেন তারা কিভাবে ইনভেস্টরের কাছে পিচ করা যায় সেটা শিখতে পারেন। যে এলিভেটর পিচ যেটাকে বলি, যে আপনি একটা লিফটে উঠলেন, আপনার সাথে কোনো একজন ইনভেস্টরের সাথে দেখা হয়ে গেল বা সিইও এর সাথে দেখা হয়ে গেল, আপনি 1 মিনিট সময় পাচ্ছেন উপরের 7 তলায় যেতে। তো 1 মিনিট সময়ের মধ্যে কিভাবে আপনি একজন ইনভেস্টর কাছে আপনার আইডিয়াটাকে জাস্ট বলতে পারেন। এটাও কিন্তু এখন প্রচুর অনলাইন প্ল্যাটফর্ম আছে, রবি 10 মিনিট স্কুল আছে, বিওএলসি এক্স আছে। তো এই সবগুলো জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি কোর্স করা যায়। এগুলো যখন আমরা কোর্স শিখবো তখন কিন্তু আমাদের অনেক বেশি কাজে দেয়, যারা বিজনেস করতে চাচ্ছি, যারা ই কমার্সে আসতে চায়, বা কিভাবে ডিজিটাল মিডিয়াতে কিভাবে কাজ করা যায় সেই স্কিলসটা আমার শেখা দরকার। ইভেন ইভেন যে একটা ফেসবুক লাইভ হচ্ছে বা একটা ওয়েবিনার হচ্ছে, এইটা কিভাবে ম্যানেজ করা যায়, হাউ থিংস ওয়ার্ক। লাইক আমি দেখতে পাচ্ছি যে এখানে স্ট্রিমইয়ার্ডে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট দিয়ে করা হচ্ছে। তাহলে একটা স্ট্রিমইয়ার্ডের প্রফেশনাল অ্যাকাউন্ট মানে কি, কিভাবে করা যায়, কয়টা চ্যানেলে করা যায়, এটা একটা শেখার বিষয়। একটা জুমে যদি আমি একটা কাজ করতে চাই, জুম কিভাবে কাজ করে, এটা হয়তো শুনতে আমার মনে হতে পারে এটা আসলে শেখার কোনো বিষয়, অ্যাকচুয়ালি এটা শেখার বিষয়। আমি শিওর যে এখানে যে হোস্ট আছে আকিব, সে নিজেও এটা স্বীকার করবে, অ্যাকচুয়ালি এটাও কিন্তু শেখার বিষয়। যেমন মনে করতে না এটা এমন কিছু না, এটা তো করতেই পারি, বাট একটা স্ক্রিনের সামনে নিজেকে প্রেজেন্ট করা, কুল থাকা, এবং পরিস্থিতির সাথে সাথে নতুন প্রশ্ন তৈরি করা। স্ক্রিপ্টেড তো সবসময় হয় না, অনেক সময় নিউ কোয়েশ্চেন করতে হয়, টপিক শোনার পর সেই অনুযায়ী কোয়েশ্চেন করতে হয়, এটাও কিন্তু একটা স্কিলস। তো এগুলো 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 কিন্তু আমাদের শেখার বিষয়। ইভেন কিভাবে একটা ক্রিয়েটিভ রাইটিং আমি করতে পারি। আমি ইংরেজি সাহিত্যে আমি খুব ভালো। সো আমি ইংরেজি সাহিত্য নিয়ে আমি একটা ছোট আর্টিকেল লিখলাম, আমি সেটা আমার ব্লগ সাইটে প্রকাশ করলাম, আমার ফেসবুকে নোটস আকারে দিলাম, আমার লিঙ্কডইনে আমি একটা আর্টিকেল লিখলাম, সেটাও কিন্তু আমাদের একটা স্কিলস। সো রাইটিং, ইমেল রাইটিং, কমিউনিকেশন, নেগোসিয়েশন, কিভাবে কোনো একটা জিনিস নেগোশিয়েট করে নিজের কাছে নিয়ে আসা, এগুলোর জন্য প্রচুর বই পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়, কোর্স পাওয়া যায়, এই জিনিসগুলো করতে হবে। অ্যান্ড অবশ্যই সমসাময়িক বিষয়ের বিশ্বের প্রতি অনেক বেশি পরিমাণ খোঁজ খবর রাখতে হবে, সারা বিশ্বে কি ঘটছে, কিভাবে ঘটছে, পৃথিবী কোন দিকে চেঞ্জেস আসছে, এই বিষয়গুলো জানতে হবে। এটার জন্য যে ফেসবুকে বা লিঙ্কডইনে প্রচুর চ্যানেলস আছে, বিজনেস ইনসাইডার বলি, ব্লুমবার্গ বলি, বা এই ধরনের অনেকগুলো নিউজ চ্যানেল আছে, নিউজ যারা অ্যানালাইসিস করে, তো এই বিষয়গুলো নিয়ে আমাদের জানতে হবে। আমরা হয়তো মনে করি যে কথার কথা যে রিলায়েন্সের মুকেশ আম্বানি উনি কিভাবে জিও প্ল্যাটফর্মকে এত বিশাল করে ফেলছেন, সেখান থেকেও জানার বিষয় আছে। এখন হয়তো হতে পারে যে আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার প্রয়োজন কি, বাট এখনকার সময়ের আদার ব্যাপারীদেরকে জাহাজের খবরও কিন্তু রাখতে হয়, কারণ তাকে জানতে হবে জাহাজ কখন আসবে আর কখন যাবে। তো আসলে ওই আমি একটা বিষয় জানলাম আর কোনো বিষয় জানলাম না, মোট কথা হচ্ছে আপনাকে জানতেই হবে, যে কোনো কিছু জানতে হবে, আপনাকে ইনফরমেশন জানতে হবে, স্কিলস জানতে হবে, ইনিশিয়েটিভ নেওয়া জানতে হবে। ভাই রাইসা আস্ক করতেছে যে লিডারশিপের ক্ষেত্রে নেগেটিভিটি কিভাবে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, সো নেগেটিভিটি হ্যান্ডেল করার জন্য যেটা করতে হবে, প্রথম কথা হচ্ছে কোনো একটা নেগেটিভ বিষয় যদি আসে সেখানে হচ্ছে নার্ভাস হওয়া যাবে না। কোনো একটা নেগেটিভ বিষয় প্রথমে চিন্তা করতে হবে যে যেই কারণে নেগেটিভিটি আসছে বা যেই জায়গা থেকে আসছে কিংবা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আসছে তাদের পার্সপেক্টিভটা কি, তারা কোন পার্সপেক্টিভে এই নেগেটিভিটির ব্যাপারটা উদ্ভব হয়েছে বা এটা অ্যারাইজ হয়েছে। তো আমাকে পার্সপেক্টিভটা চিন্তা করতে হবে, আমাকে কনটেক্সটটা জানতে হবে যে ওভারঅল ব্যাপারটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। এখন হয়তো হতে পারে যে আপনি কোন একটা কাজ করছেন,
আপনার বিরুদ্ধে একটা নেগেটিভিটি চলে আসলো, যে আপনার আপনার উপর কোনো একটা নেগেটিভ কিছু আসলো, তাহলে আপনার যেটা করতে হবে, আপনি এখন এটা নিয়ে আপনিও উল্টা নেগেটিভ কিছু করলেন, আপনিও বললেন না আমি এটা করি না, ওরা এটা এক্স ওয়াই জেড এর দোষ, এটা তার দোষ। তো ব্লেম গেমে যাওয়া যাবে না। যদি আপনি সত্যি রেসপন্সিবল হন, যদি আপনি আসলেই যে নেগেটিভিটি তৈরি হয়েছে সেটা যদি আপনার আসলেই দায় থাকে, আপনার যদি রেসপন্সিবিলিটি থাকে, আপনাকে সেই দায়টুকু স্বীকার করতে হবে যে হ্যাঁ, এই জায়গাটা আমার একটা ভুল ছিল, আমি আমার ভুলটা স্বীকার করছি, আমি আমার দোষটা স্বীকার করছি, লেটস ওয়ার্ক টুগেদার। সো আমরা এটা নিয়ে কথা বলতে পারি, আমরা এটা নিয়ে বসতে পারি। সো এখানে হচ্ছে ওপেন আপ হতে হবে। এখানে নেগেটিভিটি আসলে এটাকে অ্যাভয়েড করা যাবে না। কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করা গেলেও সবসময় সেটা অ্যাভয়েড করা পসিবল না। আবার কখনো কখনো নেগেটিভিটিকে পাশ কাটিয়ে চলে যেতে হয়, সেটা আসলে ডিপেন্ড করে আমি কোন সিচুয়েশন আসি, কোন কনটেক্সটে আছি। সো ব্যাপারটা হচ্ছে যে যদি এই ধরনের কোনো কিছু অ্যারাইজ হয় যেটাতে আপনি সরাসরি ইনভলভ এবং আপনি জানেন কি হয়েছে, যদি এটা না আপনার কোনো দায় থাকে, তাহলে আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, সেটা আপনি স্বীকার করে সেটাকে নিয়ে কথা বলার সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমাদের একটা ভুল হয়েছে, আমরা একটা কথা বলি কিভাবে আমরা এটা সলভ করতে পারি। বাট আমিও নেগেটিভ হয়ে গেলাম, অ্যাগ্রেসিভ হয়ে গেলাম, ওভাবে আসলে দেখা যায় যে কি বিষয়টার সলিউশন আসে না। মানে মাথায় রাখতে হবে যে আমরা সবাই মানুষ, ভুল আমাদের হতেই পারে। সো ক্ষমা করার বা উদারতার দৃষ্টিভঙ্গি আমাদের রাখতে হবে। ভাইয়া আমাদের এই লাইভে আমাদের ইউনিভার্সিটির 9টা ক্লাব আমাদের সাথে এই ইভেন্টটাতে আমাদের কাজ করতেছে সাপোর্টার হিসেবে, এবং জি। আমার ভলান্টিয়ার ফোরামে প্রায় 213 জন মেম্বার এই ইভেন্টটাতে কাজ করতেছে। ওরা লাইক শেয়ার এবং বিভিন্ন কোয়েশ্চেন করতেছে আপনাদেরকে। Great. শিবির নেক্সট। ভাইয়া, রাশেদ আহমেদ মন একটি কোয়েশ্চেন করেছেন। আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে, আমরা এই কমেন্টটি নিয়ে এরপরে আমাদের প্রোগ্রাম শেষ করে দিব। তিনি লিখেছেন, কায়সার ভাইয়া আপনি কিভাবে একজন লিডার হয়ে উঠেছিলেন, কিভাবে কাজ শুরু করেছিলেন এবং আপনার লিডারশিপ স্কিল নিয়ে মানে কাজটা কিভাবে শুরু করেছেন, এই বিষয়টা যদি আপনি সংক্ষেপে একটু ব্যাখ্যা করেন ভাইয়া। ওকে। তিনি আরো লিখেছেন ভাইয়া, একটু যদি বলি, সেটা হচ্ছে একজন স্টুডেন্ট লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে তাকে কিভাবে শুরু করা উচিত, আপনার অভিজ্ঞতার আলোকে শেয়ার করবেন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ খুব সুন্দর একটি কোশ্চেনের জন্য। লিডার হওয়ার জন্য আপনাকে তৃণমূল থেকে কাজ শুরু করতে হবে, প্রথম কথা। আমরা যদি এটা আসলে সবসময় এটা চিরন্তন সত্য, আমরা যদি আমাদের সুপ্রিম লিডার যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করি, উনি কিন্তু খুব তৃণমূল থেকে উঠে এসেছেন। এমন না যে উনি খুব প্রিভিলেজ জায়গায় ছিলেন, জেল জুলুম খেটেছেন, অনেক অত্যাচার সহ্য করছেন, অনেক কিছু সহ্য করে কিন্তু উনি একটা উপরের জায়গায় এসেছেন। এটা আসলে সবসময় আমার ক্ষেত্রে শুরু ছিল, আমি শুরু করেছিলাম একজন খুব সাধারণ ভলান্টিয়ার হিসেবে, এবং আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে নিজের গণ্ডির বাইরে কিছু করার। তো আমি যখন ভলান্টিয়ার হিসেবে কাজ শুরু করলাম, প্রথম দিকে মানে খুব সাধারণ একজন ভলান্টিয়ার অ্যাজ ইউজুয়াল যারা কাজ করে, তো আমি সবসময় চেষ্টা করেছি এক্সট্রা এফোর্ট দেওয়ার। যে ভলান্টিয়ার মানে যে ভলান্টিয়ারিং কাজ করলাম অতটুকুতে থেমে যাওয়া, বাট আমি চেষ্টা করেছি যে আরো নতুন কি করা যায়, আরো নতুন কি শেখা যায়, আরো নতুন কোথায় কাজ করা যায়। তো এটা করতে গিয়ে আমি দেখা গেছে যে আমি বিভিন্ন অর্গানাইজেশনে আমার কাজ করা হয়েছে, তো আমার রোটার অ্যাক্টিং এর সাথে কাজ করা হয়েছে, আমার নিজের অর্গানাইজেশনে আমি কাজ করেছি, টিম চিটাগং এ বিওএলসি এর সাথে কাজ করেছি একটা লম্বা সময়। তো এই সময়গুলোতে আমি যেটা করেছি, আমি ভলান্টিয়ার হিসেবে নিজেকে প্রথম দিকে আমি নিজেকে তুলে ধরেছি। আমি চেষ্টা করেছি যে এই জায়গাগুলোতে সার্টেন স্টেপ পার হওয়া। আমি যদি রোটার অ্যাক্টিং এর কথা বলি, আমি অলমোস্ট প্রায় সবগুলো পজিশন পার হয়ে কিন্তু প্রেসিডেন্টশিপ এসেছি। এমন না যে আমি ভলান্টিয়ার থেকে ডিরেক্ট এসেছি। ভলান্টিয়ার থেকে আমি এডিটর হলাম, এডিটর থেকে ক্লাব সার্ভিস ডিরেক্টর, এরপরে ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর, এরপর ট্রেজারার, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, দেন প্রেসিডেন্ট। তো যখন আমরা স্টেপ বাই স্টেপ আসতে থাকি, তখন যেটা হয়, আমি যখন টপ পজিশনে যাব, আমি তখন বুঝতে পারবো যে আমার এই নিচের পজিশন গুলোতে যারা আছে তারা কিভাবে কাজ করে, তাদের কাজের প্রক্রিয়াটুকু কেমন, এবং তাদেরকে আসলে কি পরিমাণ কষ্ট করতে হয়। আমি যদি এক লাফে আজকে শুরুতেই কোনো কিছু না করে বা কোনো প্রায়র এক্সপিরিয়েন্স না থেকে যদি প্রেসিডেন্ট হয়ে যায়, আমি কখনো আমার ভলান্টিয়ারের কষ্ট বুঝবো না, আমি কখনো আমার ডিরেক্টর বা আমার যে ক্লাবের যারা এক্সিকিউটিভ, যারা সেক্রেটারি, যারা বিভিন্ন পদে আছেন তাদের কষ্টটুকু বুঝবো না। সো প্রথম কথা হচ্ছে আপনাকে খুব জিরো থেকে শুরু করতে হবে এবং চেষ্টা করতে হবে যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উপরের দিকে আসতে হবে। সেই জায়গাগুলোতে আমি যখন থাকতে পারবো তখনই কিন্তু আসলে ব্যাপারটা
আমি বুঝতে পারবো যে আমার পজিশনের নিচের দিকে যারা আছেন বা আমার যারা টিম মেম্বার আছেন, আমার যারা ফলোয়ার আছেন, তাদেরকে মোবিলাইজ করতে পারবো। তখন বুঝতে পারবো কিভাবে তাদের কোন মানুষটিকে কোন পজিশনের কাকে আমি কোন দায়িত্বটুকু দিলে সে ভালোভাবে রোল প্লে করতে পারবে। আর একজন স্টুডেন্ট লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে গেলে কিভাবে শুরু করা উচিত? স্টুডেন্ট লিডার হিসেবে প্রথমেই হচ্ছে যে তার নিজেকে ডেডিকেটেড করতে হবে, বিভিন্ন কাজে, বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভে তাকে থাকতে হবে, নিজে থেকে ইনিশিয়েটিভ নেওয়া শিখতে হবে। কোনো ধরনের যদি ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন হয় সেখান থেকে নিজে থেকে অ্যারাইজ করতে হবে, ভয়েস রেজ করতে হবে, পিপলকে সংগঠিত করা শিখতে হবে, মোবিলাইজ করতে হবে, এবং এমন একটি পার্সোনালিটি গ্রো করতে হবে মানুষ যেন তার কথা শোনে। তো আমার এই ব্যাপারটুকু কিন্তু খুব প্রয়োজন যে মানুষ আমার কথা কেন শুনবে এটা আমাকে নিজেকে বের করতে হবে, এবং সেটার জন্য নিজেকে ক্রেডিবল করতে হবে, বিশ্বাসযোগ্য করতে হবে, যে আমার ব্যাপারে মানুষ যেন বিশ্বাসের ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা না করে, মানুষ যেন আমার কথা শুনেই আমাকে শুরুতেই বিশ্বাস করে ফেলতে পারে। এই ব্যাপারগুলো জরুরি। সো এই ব্যাপারগুলো যখন কন্টিনিউয়াসলি আমরা যখন করতে থাকি তখন আস্তে আস্তে কিন্তু ওই ক্রেডিবিলিটি, ওই যে ইনফ্লুয়েন্স বা ওই যে একটা আস্থা, ওই জায়গাটুকুই আমাকে নিচ থেকে শুরু করে ধাপে 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 উপরের দিকে বিভিন্ন পজিশনে নিয়ে আসতে সাহায্য করেছে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ভাইয়া। তো আকিব, আমরা কি শেষ করতে পারি? শিববির, অবশ্যই। তো দর্শকদের ভাইয়া, উদ্দেশ্যে বলতেছি, আপনারা অলমোস্ট সেশনটা সম্পর্কে জানতে পারছেন সবকিছু। তো আমাদের কাইসার ভাই সবকিছু ক্লিয়ার করে দিচ্ছে আপনাদের। যদি কারো কোনো কোশ্চেন থাকে নক দিতে পারেন আমাদের পিসিআই ভলান্টিয়ার ফেসবুক পেজে। এবং আমাদের নেক্সট এপিসোড হচ্ছে আগামী 23 তারিখ রাত 8টায়। তো শিবির, ভাইয়া, সর্বশেষ যে বিষয়টি নিয়ে বলে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করতে চাচ্ছি। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন এবং আমাদের দর্শকরা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছেন। আশা করছি এই প্রোগ্রাম থেকে তারা তাদের লাইফের জন্য অনেক কিছু শিখতে পারবেন, লিডারশিপ এবং স্কিল সম্পর্কে এই আনসার্টেন ওয়ার্ল্ডে। এবং সর্বশেষে ধন্যবাদ জানাতে চাই আমাদের ফোর্ট সিটি ইউনিভার্সিটির সকল ক্লাবকে, যারা আমাদেরকে অনেক সহায়তা করেছে এই প্রোগ্রামটিকে সাকসেসফুল করার জন্য। ধন্যবাদ জানাতে চাই আমার কো লিডার ফোর্ট সিটি ভলান্টিয়ার্স ফোরাম আবরার শাহী রাকিব, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের আমাদের গার্ডিয়ান ভিসিআই ভলান্টিয়ার্স কোঅর্ডিনেটর মিস্টার এস এম ওসমান গনি স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, এবং আপনাদের সবাইকে, দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ ধরে আমাদের সাথেই ছিলেন এবং প্রোগ্রামটি এনজয় করেছেন, কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। শিবির, জি, তো আমি ফার্স্ট অফ অল সেলুট জানাচ্ছি আমাদের ভলান্টিয়ার ফোরামের যে মেম্বারগুলো কোভিড-19 এই প্যান্ডেমিক বিভিন্ন জায়গায় সাপোর্ট ছিল এবং বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা স্লাইডে শো করছি, আমাদের ভলান্টিয়ার মেম্বাররা অনেক কিছুতে এক্সপার্ট ছিল। তো এই কোভিড-19 কিন্তু আমাদের কার্যক্রম অফ ছিল না, মানে কোনো না কোনো ভাবে আমাদের কার্যক্রম আমাদের মেম্বাররা কিন্তু কাজ করে গেছে। তো আমি সেলুট এগেইন সেলুট জানাচ্ছি তাদেরকে। তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এই এপিসোডে দেখার জন্য। এবং আমি জানি আমাদের নেট কানেকশন অনেক প্রবলেম ছিল, তো তার জন্য আমরা দুঃখিত প্রকাশ করতেছি আমরা লিডারদের পক্ষ থেকে। সো আমাদের নেক্সট এপিসোডটা ইনশাআল্লাহ ভালো হবে, আপনারা আমাদের সাথে কানেক্ট থাকবেন। যদি কোনো কোশ্চেন থাকে এই এপিসোডটা নিয়ে আপনারা আমাদের পিসিআই ভলান্টিয়ার্স পেজের ফেসবুক পেজে আপনারা জানাবেন। তো এবং যারা আমাদের সাথে সাপোর্ট ছিল, যে ক্লাবগুলো পিসিআই বিজনেস ক্লাব, টেক্সটাইল ক্লাব, ইংলিশ ডিপার্টমেন্ট ক্লাব, ডিপার্টমেন্ট অফ সিএন, পিসিআই ব্লাড ব্যাংক, স্পোর্টস ফোরাম এবং কালচার ফোরাম, এবং সবাই মোটবে সবাই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সো থ্যাংক ইউ সো মাচ এগেন।